শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র চলে এসেছি। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা যদি একটু জানাও তো খুব ভালো হয়। কেউ কি উপস্থিত আছো? কেউ যদি উপস্থিত থাকো আমাকে একটু জানাও যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। যদিও স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, বর্ণালী ম্যাডাম এসেছেন, সুস্বাগতম, দেখা ও শোনা যাচ্ছে। রঞ্জিতা ম্যাডাম গুড ইভিনিং, অল ক্লিয়ার বলে দিয়েছেন, একদম শুভ সন্ধ্যা সুদীপ্তা। তপপ্রিয়াকে অনেক দিন পরে দেখছি, তপপ্রিয়াকে খুব মিস করছিলাম। তপপ্রিয়া এসে গেছে, চৈতি রয়েছে, মৌসুমি চ্যাটার্জি আছে, মধুরিমা গুড ইভিনিং। মৌসুমি বলছে অল ক্লিয়ার, সুদীপ্তাও বলছে সব ঠিক আছে দাদা। তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। পূর্ণিমা চ্যাটার্জি বলছেন হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। মধুরিমা জয়েন করছে, জয়িতা দিয়ে এসে গেছো, মানে মোটামুটি আমার ভরা সংসার। আমার যতজন কাছের বন্ধু বান্ধবরা প্রত্যেকে আস্তে আস্তে এসে যাচ্ছে, আরও অনেকে জয়েন করে যাবে এই আশা রাখি। তো আজকে প্রথমেই জিজ্ঞেস করব, এই যে পরপর দুদিন আমরা গল্প হলেও সত্যির আসর করে ফেলছি, এটা তোমাদের কেমন লাগছে? আগে তো সপ্তাহের একটি দিন ছিল, গতকালকে আমাদের রথিন ভাইকে হঠাৎ করে পেয়ে গেলাম। আসলে ব্যস্ততার মধ্যে ঠিক দিন, ঠিক সময়ে, ঠিক মানুষটিকে পাওয়া বড় কঠিন। তাই জন্য যখন পাওয়া যায়, যাকে পাওয়া যায়, আমরা আর ছাড়ি না। আমরা সঙ্গে সঙ্গে তাকে রীতিমতো পাকড়াও করে বন্ধুদের কাছে নিয়ে আসি, যাতে সবাই আনন্দ করে তার কথা শুনতে পারেন। মধুরিমা বলছে দারুণ সারপ্রাইজ বোনাস, একদম এই বোনাসের কিন্তু মজাটাই আলাদা। তো জয়িতাদি বলছো দারুণ। তো আমরা পরপর আজকে তো হওয়ার কথা ছিল এবং আজকে আসার কথা ছিল আমাদের খুব প্রিয় মিষ্টি তাপসীদি, আমাদের দিদির। কিন্তু দিদির আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেই জন্য দিদি আমাকে খুব ব্যস্ত সমস্ত হয়ে ফোন করে আমাকে জানালেন, ভাই প্লিজ কিছু মনে করিস না ভাই, লক্ষ্মী ভাই। আমি বললাম অত করে বলতে হবে না, আমি ভাই হলাম কি করতে, তোমার অসুবিধাটা যদি না বুঝি। লক্ষ্মী ভাই, সোনা ভাই, আমার ভুল হয়ে গেছে, সে কি ক্ষমা চাওয়ার, মানে তাপসীদি পারেও। হ্যাঁ দিদি ভাই বলছো, আমি তোমায় দিদি বলছি, তার মধ্যে এত অনুরোধ উপরোধ ক্ষমা এসব আসছে কোথার থেকে? কিচ্ছু দরকার নেই ওইসবের। আমরা আছি তোমার সঙ্গে, আমরা থাকবো, আমি তো আছি। তো রঞ্জিতা ম্যাডাম বলছেন খুব ভালো লাগছে, রুবি ম্যাডাম বলছেন এসে গেছি দাদা, বাহ। তো আমরা যেই সূচনা পর্বে যেই কাজটা করে থাকি সেই কাজটা করে ফেলি। সেটা হচ্ছে আমাদের গোপু সোনাকে একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে তিনি বসে আছেন, ইনি আমাদের সেই শুভ বলয়, সেই আলোক বৃত্ত যা আমাদেরকে বেষ্টন করে রাখে, আমাদেরকে রক্ষা করে রাখে সমস্ত বিপদের হাত থেকে। এর স্মরণ না নিয়ে তো কিছু করার জো নেই। আর এই যে বুকে ঠাকুর রয়েছেন, ঠাকুর তো সব সময় ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, এদেরকে বুকে নিয়ে প্রিয়দর্শিনী ম্যাডাম বলছে আপনার আমি খুব ফ্যান। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনাদের সবার ভালো লাগার জন্যই তো অনুষ্ঠান, সঙ্গে থাকুন। তো আজকে অনুষ্ঠান শুরু করব সেই খুব
রিকোয়েস্টেড একটা গল্প ছিল। সেই গল্পটা যদিও আমার ভিডিও করে বলা আছে, কিন্তু আমার ছাত্রছাত্রীরা আরও বেশ কয়েকজন শুনতে চেয়েছিলেন যে সেই ঘোড়ার গাড়ির গল্পটা, যে স্যার সেই ঘোড়ার গাড়ির গল্পটা একবার বলুন। কিছু কিছু গল্প থাকে বারবার করে শুনতে ইচ্ছে করে। তো এই গল্পটা কিন্তু সেই রকম, আমারও খুব ফেভারিট একটা গল্প, আমার প্রিয় গল্পের তালিকার মধ্যে অন্যতম। একটা সময় ছিল যখন আমার বাবারা বেলভেডিয়ার রোডে থাকতেন। বাবাদের স্কুল লাইফে, বাবা তখন হয়তো হাই স্কুল কি কলেজ, আর বাবারা 9 ভাই বোন, তখনকার দিনের রীতি মেনে বড় বড় পরিবার হতো যেরকম, সেই রকমই একটি বড় পরিবার। আর আমার ঠাকুমা কিন্তু অনেক আগেই গত হয়েছেন, মানে আমার বাবা হচ্ছেন সবচেয়ে বড় ছেলে, বাবার ওপরে একজন দিদি ছিলেন যাকে আমি পিসিমণি বলতাম, তবে ছেলেদের দিক থেকে আমার বাবা একদম এল্ডেস্ট সান। তো আর বাদ বাকি তারপরে সমস্ত ছোট ছোট সব ভাই বোনেরা, আমার ছোট কাকা শেষের দিকে এবং তারপরে ছোট পিসি। তো এই যে পুরো পরিবারটা, মানে 9 পুত্রকন্যাকে নিয়ে আমার দাদু, ততদিনে আমার ঠাকুমা শরীরে আর নেই, তিনি গত হয়েছেন, তো তিনি ওখানে বাস করেন। তো বেলভেডিয়ার রোডটা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য আমি একটুখানি বলে দিই যে সবাই তো কলকাতা চিড়িয়াখানাটা চেনো। এটা তো একদম, মানে এটা প্রত্যেকেই কখনো না কখনো চিড়িয়াখানাতে গেছে। চিড়িয়াখানার ঠিক উল্টো ফুটে বিরাট বড় ন্যাশনাল লাইব্রেরি যেটা আমরা দেখি, ওই ন্যাশনাল লাইব্রেরির থেকে রাস্তা চলে গেছে, যদি আমরা মেন গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকটা ধরি, সেই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে এবং সেই চওড়া রাস্তাটার ডান পাশে তোমার উডল্যান্ডস হসপিটাল, কোঠারি, এই সমস্ত বড় বড় হসপিটালসগুলো রয়েছে, কমান্ড নার্সিং হোম। ওই তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে চওড়া, সেই রাস্তাটা হচ্ছে বেলভেডিয়ার রোড। এই বেলভেডিয়ার রোডে আমার বাবারা বাস করতেন। আর বলতে নেই, নিজের পরিবার বলে নয়, আমাদের মানে আমার বাবা কাকারা, পিসিরা প্রত্যেকে কিন্তু খুব ভালো পড়াশোনায় ছিলেন, খুব মেরিটোরিয়াস ফ্যামিলি। আর ছোট কাকু বিশেষ করে, মানে ছোট কাকু ভীষণ, মানে ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে না যারা ঠিক পড়াটা ঠিক বুঝে নেয় ঠিক সময় মতো, মানে পড় রে, পড়তে বস রে, এইভাবে তাদেরকে কিন্তু খোঁচাতে হয় না, তারা নিজেরাই বুঝে যান। তো সেই রকম আমার ছোট কাকু সর্বকনিষ্ঠ পুত্র হলেও, যদিও তারপরে আমার ছোট পিসি ছিল, আমার ছোট পিসি খুব আনফর্চুনেট জানো তো, মাত্র তার 10 মাস বয়সে আমার ঠাকুমা চলে যান। তো মানে বেচারি মা বলে ডাকতে পর্যন্ত পারেনি ঠিকঠাক করে, সেজন্য খুব আমরা আমার খারাপ লাগতো, আমার মায়ের খুব খারাপ লাগতো, বলতো জানিস তো তুই যখন ছোটোবেলাতে, আমরা তখন নিউ আলিপুরে থাকি, সেই সময়তে আমি যখন মা মা বলে ডাকতাম না, আমার ছোট পিসিও নাকি পাশ থেকে মা মা এরকম করে ডাকতো। আর আমার মা এলে তখন বলতো, বৌদি আমি তো কখনো মা বলে ডাকতে পারিনি সেইভাবে, তাই ও যখন তোমাকে মা মা বলে ডাকে আমিও আমার স্বাদটা একটু পূর্ণ করে নিই। মানে ভীষণ একটা ইমোশনাল ব্যাপার, খুব মানে খুব কষ্টের। কিন্তু যেটা ছিল, মা যেহেতু ছিল না, ভাই বোনদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর বন্ডিং ছিল, অদ্ভুত সুন্দর বন্ডিং ছিল। এবং আমার ছোট পিসি, ছোটমণি, আমার বাবা কাকা এদের কোলে পিঠে করেই বড় হয়ে গেছে। আর সেই জন্য ছোটমণি কি, যেহেতু ছেলেদের কাছে বড় হয়েছে, ছোটমণি না ভীষণ ফ্রি, মানে একদম খুব যাকে বলে বিন্দাস, আমরা যেরকম বলি যে ছোট পিসি ভীষণ ফ্রি মাইন্ডের মানুষ, আর আমার সঙ্গে তো সাংঘাতিক পটে।
মানে ছোট পিসিকে অনেকটা, আমি আগেও গল্পে বলেছি, ছোট পিসিকে অনেক সময় মানে আমাদের কথোপকথন দেখলে অনেকের মনে হয় বোধহয় দিদি ভাই কথা বলছে, এরকম আর কি, মানে একটা দিদি দিদি ব্যাপার আছে ছোট পিসির মধ্যে। তো ছোটমণি আর এরা তো সবাই রয়েছেন। তো আমার ছোট কাকু, এই এত বড় সংসারে হইচই হয়, কথাবার্তা হয় দিনে, তো ছোট কাকু না এই জন্য রাতের সময়টা বেছে নিয়েছিল। সবাই যখন ঘুমিয়ে পড়তো, ছোট কাকু তখন পড়তে বসতো। ছোট কাকু ওয়াজ সো সিরিয়াস, আমি শুনেছি যে বাপির কাছে যে বাড়িতে যদি কোনো গেস্ট আসতো, ছোট কাকু নাকি ইভেন বাথরুমে গিয়ে লক করে নিজের পড়াটা ওখানে একটা মোড়া পেতে বসে পড়ে নিত। এবং ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, প্রচণ্ড ভালো রেজাল্ট করতো, মানে ওই নিজে যেই বেঞ্চমার্কটা নিজের রেখেছে সেইটাকে মানে নিজের সঙ্গে নিজের কম্পিটিশন। তো সেই জন্য কাকু ভীষণ সিরিয়াস ছিল। তো সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দীপ্ত এসে গেছে, দীপ্তর অভাব বোধ করছিলাম, নীলাঞ্জন এসে গেছে, একদম আমি খুব খুশি সবাইকে দেখতে পাচ্ছি। তো ছোট কাকু রাত্রির বেলাতে বসে বসে পড়তো, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সব চুপচাপ। আর ছোট কাকুর যে ঘরটায় ছোট কাকু থাকতো, মানে দেখো 9 জন ভাইয়ের তো আলাদা আলাদা ঘর হওয়া অসম্ভব, ঢালাও বিছানা করে সবাই শুতো, বোনেরা একটা ঘরে শুতো, মানে সব ভাইয়েরা একসঙ্গে শুতো একটা জায়গাতে, সেই ঢালাও বিছানা মাটিতে, সেখানে পরপর পরপর করে সমস্ত ছুঁয়ে আছে সেরকম। কিন্তু ছোট কাকুর একটা ঘরে একটা ছোট্ট চেয়ার টেবিল ছিল, ছোট কাকু সেখানে রাত্রিরে উঠে বসে পড়তো। আর ইনসিডেন্টালি সেটা ছিল বেলভেডিয়ার রোডের ঠিক ওপরে, মানে দোতলা কি 3 তলা আমার ঠিক এখন মনে নেই, মানে সেই জানলাটা খুলতো গিয়ে ওই রাস্তাটায়, আর ওই জানলাটার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট স্টাডি টেবিল অ্যান্ড চেয়ার। তো ওখানে বসে অনেক রাত অবধি ছোট কাকু পড়াশোনা করতো। তো ছোট কাকু বলছে, মানে আমি কিন্তু গল্পটা শুনেছি ছোট মনির কাছে, আর পরে আমি অবশ্য ছোট কাকুকে জিজ্ঞেস করেছি, যে ছোট কাকু বলেছে হ্যাঁ একদম এইটাই ঘটেছিল। তো ছোটমণি আমাকে বলছে, বুঝলি ও তো পড়ছে, ও মানে ও পরের দিনকে বলেছে ঘটনাটা ছোট পিসিকে, যে জানিস তো এরকম রাত্রিরে আমি দেখলাম। কাকু বলছে যে কাকু যখন পড়ছে খুব মনোনিবেশ দিয়ে কনসেন্ট্রেট করে, আর তখনকার কলকাতা অনেক ফাঁকা, রাত্রির বেলা, আর ওই সময় বেলভেডিয়ার রোডের ওই সাইডটা কিন্তু বেশ নির্জন, সেই সময় তো ছিলই নির্জন। তো বলছে আমি না একটা ছুম 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 এরকম আওয়াজ পাচ্ছি, মানে টিকটাক করে ট্রট করার আওয়াজ, একটা ঘোড়া ট্রট করে এলে যেরকম হয়, আর তার সঙ্গে না অনেকগুলো বেলস, সেই ঘোড়ার চারিদিকে ওই যে বেলসগুলো লাগানো থাকে, ঝুম 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 করে আওয়াজ হচ্ছে, আর সেই ঘোড়ার পায়ের ওই নালটা খট 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 করে আওয়াজ করতে করতে কাকু ভাবছে ঘোড়া এত রাত্রিরে এই রাস্তাতে, এতদিন আছি আমরা, এত বছর আছি, আমি তো কখনো দেখিনি এরকম। তো কাকু কি করেছে, পর্দাটা ফাঁক করে রেখেছে। এবারে কাকু বলছে আমি দেখছি একটা সুসজ্জিত মানে ঘোড়া গাড়ি, বলে একটা ঘোড়া গাড়ি, এবং সেটা না বেশ সাজানো, এবং সাজানোটা হচ্ছে বেশ প্রাচীন দিনের, মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা খুব ওল্ড ফ্যাশনড। এইরকমভাবে একটা গাড়ি আসছে, আর গাড়ির পেছনে না একটু ছায়ামূর্তির মতো, মুখটুকগুলো ঠিক পরিষ্কার না, সেই যে কচুয়ান থাকে, দাঁড়িয়ে থাকে পেছনে গার্ড, আর একজন যে গারোয়ান যে গাড়ি চালাচ্ছে, এরকম করে সবাই একটু শ্যাডোই, কারণ রাতের বেলা তো অনেক রাত্রিরে। তখন কাকু ঘড়ি টড়ি দেখেছে, বোধহয় 2টো বাজে, 2-2:30 এরকম বাজে, অনেকটা রাত। কাকু রাত্রিরে অনেকটা পড়াশোনা করে রাখতো, প্রায় ভোর রাত্রির অবধি পড়তো।
কাকু বলছে আমি দেখছি না এরকম গাড়িটা ছুম 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 করতে করতে ওই ন্যাশনাল লাইব্রেরির দিক থেকে আসছে আস্তে আস্তে ওই উডল্যান্ডসের দিকটাতে, ওরকম করে আস্তে আস্তে কাকুর জানলার সামনে দিয়ে পাস করে চলে গেল। কাকু কিন্তু ওপর থেকে দেখছে, একদম ক্লিয়ার, মানে ওই রাস্তাটার ওপরে আর কিচ্ছু নেই, শুনশান, জাস্ট একটা সেই হর্স ড্রন কার্ট একটা ছুম 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 করে চলে যাচ্ছে, আর একটুখানি হালকা হালকা আলো, তার মধ্যে অনেক ঘুঙুর টুঙুর বেলস টেলস বলছে, খুব সুন্দর। হ্যাঁ নীলাঞ্জন, গল্পটা আগে বলেছি, কিন্তু এটা আবার রিকোয়েস্ট এসছে আরেকবার বলার জন্য। আমি লাইভে বলিনি, ওটা ভিডিওতে ছিল, তো আবার রিকোয়েস্ট এসছে, 3-4 জন বলেছেন এটা শুনতে চান, সেই জন্য আবার রিপিট করা। তো ছুমছুম করে যাচ্ছে, তো কাকুর না সামহাও কাকুর একটা ইরি ফিলিং হয়েছে, কাকুর একটা অদ্ভুত, সে যেটা হয় না গা ভার হয়ে যাওয়া, একটা অদ্ভুত একটা কিছু একটা, মানে কাকু বুঝতে পারছে যে সামথিং ইজ রং, এটা ঠিক জানি স্বাভাবিক না। তো কাকু কি করেছে, বই খাতা বন্ধ করে দিয়ে সেদিনের মতো শুয়ে পড়েছে, আর কন্টিনিউ করেনি। পরের দিনকে ছোট পিসিকে বলেছে, জানিস আমি না কালকে রাত্রিরে এরকম একটা জিনিস দেখলাম, কি জানি কে কোথা দিয়ে গেল, আগে তো কখনো দেখিনি। তো ছোট পিসি তো ছোট মেয়ে, সেও বলছে কি জানি দেখেছিস যখন। এবারে একটা বিরাট টাইমের গ্যাপ, এইবারে তারা সেই বেলভেডিয়ার রোড থেকে চলে গেছে অন্যত্র, নিওয়ালিপুরে আমরা চলে এসেছি, ছোটমণির বিয়ে হয়ে গেছে, মানে অনেকটা সময় অতিবাহিত। এই সময়তে ছোটমণি বলছে একটা পূজা বার্ষিকীতে আমি দেখি যে কলকাতার মানে ভূতের গল্প, সেই আরবান লিজেন্ডস টাইপের বা কলকাতার ভুতুরে জায়গা বলে একটা আর্টিকেল আছে, একটা লেখা আছে, প্রবন্ধ। বলছে আমি পড়ে দেখছি এক্স্যাক্টলি এই ঘোড়া গাড়ির কথাটা বলা আছে। বলছে এইবারে কি হয়েছে, বলে এই ঘোড়া গাড়ির কথাটা বলা আছে যে বিশেষ বিশেষ দিনে এই ন্যাশনাল লাইব্রেরির গেট দিয়ে একটা ঘোড়া গাড়িকে বেরোতে দেখা যায়, সেটা চলে যায়, কোথায় যে চলে যায় নোবডি নোজ। এবারে তার মানে কাকু যেটা দেখেছিল, এবং বলে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, এই তুই আমাকে যে গল্পটা বলেছিলিস সেই অত বছর আগে এখানে লেখা দেখলাম রে, তুই শিগগিরই পড়। তো কাকুও তো সেইটা জোগাড় করে তোরে পড়ে টড়েছে, বলে এক্স্যাক্টলি আমি তো এটাই দেখেছিলাম। মানে ওরা কিন্তু জানতো না যে ওরা একটা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হচ্ছে ওদের সঙ্গে, ওরা কিন্তু অ্যাওয়্যার নয়, ওরা জানতো না, কিন্তু এটা রেকর্ডেড, এটা ডকুমেন্টেড একটা সত্য কথা এই ঘটনাটা। এবারে কি হয়েছে, যখন পরে যে রিসার্চটা করে জানা গেছে যে এটা কি, কেন এই ঘোড়া গাড়িটা কিসের, সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরিকে আগে বলা হতো বেলভেডিয়ার হাউস, এবং এই হাউসটার যিনি কর্তা ছিলেন তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস কি দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম, এটাই পাওয়া যাচ্ছে, মানে একদম উইকিপিডিয়াতে এই পজিশনটা পাওয়া যাচ্ছে। এবং 1836-এ 1836 সালে এইখানে ওয়ারেন হেস্টিংসের বাড়িটা কনভার্টেড হয়ে যায় একটা লাইব্রেরিতে, এবং তখন কিন্তু সেটাকে ন্যাশনাল লাইব্রেরি বলতো না, তখন বলতো ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। আর সেই লাইব্রেরিটা পরে আমাদের আজকের ন্যাশনাল লাইব্রেরিতে, মানে যখন আমাদের স্বাধীনতা সংগ্রামের পর আমরা দেশ স্বাধীন হওয়ার পর এটার নাম হয় ন্যাশনাল লাইব্রেরি। তো এ তো হলো ন্যাশনাল লাইব্রেরির কথা, মানে তার এস্টাবলিশমেন্ট। কিন্তু এই যে ঘোড়া গাড়িটা দেখা যেত, এইটা কি, এই ঘোড়া গাড়িটা বলে সেই সময় একজন ফিলিপ ফ্রান্সিস বলে একজন পলিটিশিয়ান ছিলেন।
ফিলিপ ফ্রান্সিস, তার সঙ্গে ওয়ারেন হেস্টিংসের একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব কি হয়? মহারাজা নন্দকুমারের ফাঁসি নিয়ে। ওয়ারেন হেস্টিংস খুব ইভিল ছিল, কিন্তু মোটেই সুবিধার লোক ছিলেন না, এবং তিনি কি করেন, তিনি নন্দকুমারকে কোনোরকমভাবে ফাঁসিয়ে দিয়ে নন্দকুমারের ফাঁসির জন্য আপিল করেন, এবং হয়ও। আর এই ফিলিপ ফ্রান্সিস ইনি ছিলেন বিরোধী পক্ষ, তো দুটো লবি হয়ে গিয়েছিল, এবং এদের মধ্যে ঘৃণাটা, হেট্রেডটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যখন একদম সম্মুখ সমরে এই দুই রাজপুরুষ এসে দাঁড়ায়। মানে একদিকে ওয়ারেন হেস্টিংস, আরেকদিকে ফ্রান্সিস, ফিলিপ ফ্রান্সিস। আর তখনকার দিনে আমরা জানি যে একটি অদ্ভুত প্রথা ছিল ইংলিশম্যানদের মধ্যে, ডুয়েল। সেখানে কিন্তু যখন কোনো ইস্যুর নিষ্পত্তি হচ্ছে না, যখন কোনো সমস্যার মীমাংসা হচ্ছে না, তখন তারা সামনাসামনি দাঁড়াতেন। অনেক আগে ফেন্সিং হতো, সেই সোর্ড দিয়ে সোর্ড ফাইট হতো। সেটা কিন্তু এমনও হয়েছে যে কোনো হয়তো প্রেমিকার মন পাওয়ার জন্য, মানে একজন লেডির দুজন সুটার, তো দুজনেই প্রতিদ্বন্দ্বী, তো যে বাঁচবে সে হবে উইনার, আর যে হেরে গেল সে তো মরেই গেল বা জঘন্যভাবে আহত হলো, বিভৎসভাবে। তো পরবর্তীকালে সেটা গিয়ে দাঁড়িয়েছিল গুলি, শ্যুট করা। তো দুজন নাকি একটা কোনো চাঁদনি রাতে এই ডুয়েল ফাইটটা হয় ন্যাশনাল লাইব্রেরির মাঠে, বিরাট বড় মাঠ। সেই মাঠে ফিলিপ ফ্রান্সিস আর ওয়ারেন হেস্টিংস দুজন দুদিকে দাঁড়ান এবং একে অপরকে লক্ষ্য করে গুলি চালান। ওয়ারেন হেস্টিংস বেঁচে যান, কিন্তু ফিলিপ ফ্রান্সিসের খুব বিচ্ছিরিভাবে গিয়ে পড়ছে, মানে তার গায়ে গিয়ে বিদ্ধ করে। আর সেই গায়ে বিদ্ধ করাতে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। সেই সময় নাকি এইরকম একটা ঘোড়া গাড়িতে করে ফিলিপ ফ্রান্সিসকে বার করে দেওয়া হয়, ন্যাশনাল লাইব্রেরির পেছনের গেট দিয়ে বার করে দেওয়া হয় তার নিজ বাসভবনের দিকে। সেই জন্য অনেক মানুষ নাকি কখনো কখনো হঠাৎ হঠাৎ দেখেছেন যে এই ঘোড়া গাড়িটা যাচ্ছে, আর ঘোড়া গাড়িটার দরজাটা একটু ফাঁক করা, সেখান দিয়ে একজন সাহেব, মানে একটুখানি তার মাথাটা বেরিয়ে আছে বাইরে, সে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর রক্ত, তার চারিধারে রক্ত। এই দৃশ্যটা নাকি অনেকেই দেখতে পান। কিন্তু দেখো, আমার কাকু কিন্তু, ছোট কাকু কিন্তু ওই সাহেব পড়ে আছে বা রক্ত, ওই ট্রেল অফ ব্লাড, ওসব কিছু দেখতে পায়নি, ওসব কিছু দেখেনি। ও দেখেছে একটা ঘোড়া গাড়ি চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে, কিন্তু সেটা খুব ওল্ড ফ্যাশনড একটা গাড়ি, বোঝা যাচ্ছে যে একদম পুরনো দিনের, মানে এটা নতুন হতেই পারে না, তো সেটা বোঝা যাচ্ছে। আর তার সঙ্গে ওর একটা অদ্ভুত গা ছমছমে ভাব এসেছে, যেটা কিন্তু নর্মাল নয়। তো এই ছিল সেই বিখ্যাত, বহু অনুরোধ এসেছিল এই গল্পটা আবার বলার জন্য, সেই জন্য আজকে আমি এই গল্পটা দিয়ে শুরু করলাম, ঘোড়াগাড়ির গল্পটা। আচ্ছা, ইসরাত এমা বলছে, এই স্যার কমেন্ট পড়ে না। ইসরাত, আমি যদি সব কমেন্ট এখন একটা একটা করে পড়ি তোমাদেরই খারাপ লাগবে, মানে তোমাদের গল্পের ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তা তোমরা সঙ্গে আছো, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পরে পড়বো এবং উত্তর দিয়ে দেবো। আচ্ছা, যারা শুনেছো তারা তো শুনেইছো, যারা শোনোনি তাদের কেমন লাগলো এই ঘোড়াগাড়ির গল্পটা আমাকে একটুখানি বলো, তাহলে আমি আমার পরের গল্পতে চলে যাব।
এইটা সত্যি সুদীপ্তা, এটা একটা গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প, কারণ এটা কিন্তু জানতো না, মানে যে উইটনেস করেছিল আমার ছোট কাকু, সে কিন্তু মোটেও জানতো না যে এই রকম একটা কোনো ঘটনা ঘটে। এবং জানা গেছে কত বছর পরে, তুমি ইম্যাজিন করো, যখন আমার মানে বিয়ে হয়ে গেছে ছোট পিসির, মানে বড় হয়ে গেছে ওরা সব, ওই জায়গায় আর থাকেও না, এই রকম সময় একটা এই ঘটনাটা ঘটে। আচ্ছা, কাকলি বলছেন যে দাদা, আত্মা, প্রেত, পিশাচ, ভূতের ডিফারেন্স কি হয় একটু যদি বলেন। হ্যাঁ, একদম এই বিষয় নিয়েই কিন্তু গতকাল আলোচনা করেছেন আমাদের যিনি বক্তা ছিলেন, শ্রী রথীন্দ্র সরস্বতী, রথীন ভাই আলোচনা করেছিলেন যে প্রেত আর পিশাচের মধ্যে তফাৎটা কি। প্রেত বা আত্মা হচ্ছে মানুষ যখন মারা যায় তার যে এনার্জিটা, আর পিশাচ কিন্তু হচ্ছে একটা আলাদাই এন্টিটি, একটা আলাদাই জীব, যে কিন্তু কখনো জন্মায়নি, মানে মারা গিয়ে সে স্পিরিট হয়েছে সেটা কিন্তু নয়। আর আত্মা যেমন, আত্মা সবসময়তে ক্ষতিকারক হয় না, ভালো মানুষের আত্মা ভালোই থাকে, অশুভ মানুষের আত্মা অশুভ হয়, কিন্তু পিশাচ সবসময়তেই অশুভ, এবং পিশাচকে কিন্তু অশুভ কাজে মানুষই লাগায়। কাজেই আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমি কিন্তু বলবো যে পিশাচ, প্রেত সব কিছুর থেকেও ডেঞ্জারাস হচ্ছে মানুষ। কারণ পিশাচকেও যদি খারাপ করতে হয়, সেও কিন্তু কোনো মানুষ তাকে নিয়োগ করে অন্য মানুষের ক্ষতি সাধন করার জন্য। তো এইটা আমি ছোট্ট করে বললাম। হ্যাঁ, কালকে সুন্দর করে ওই ভাই বুঝিয়ে দিয়েছেন, কারণ ওই ভাই কিন্তু রীতিমতো অকাল্ট চর্চা করেন। আমরা যেমন আমাদের মোটামুটি একটা জ্ঞান থেকে বলি বা গল্প থেকে বলি বা একটা মোটামুটি একটা ধারণা করে বলি, কিন্তু রথীন ভাই কিন্তু চর্চা করেন, মানে ওর কিন্তু জানা আছে এর পদ্ধতি অনেক কিছু। তো কাজেই ওর অভিজ্ঞতা আমার থেকে নিঃসন্দেহে অনেক 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 বেশি। তো এই নিয়ে আবার না হয় কোনো পর্বে আমরা আলোচনা করব। আর আজকে চলে যাচ্ছি তাহলে আমার পরের গল্পে। এই পরের গল্পটি আমাকে আমাদেরই একজন, গল্প হলেও সত্যি পরিবারের এক বোন আমাকে বলেছেন কিন্তু অনেক আগে, মানে কিন্তু আমি গল্পটা সামহাও কোথাও একটা এতদিন লুকিয়েছিল, মানে হয় না যে অনেক গল্প আসতে থাকে একের পর এক, চেপে যায় গল্পটা, মানে সেরকমভাবে না। এই গল্পটা মানে একটা নয়, দুটো গল্প আছে। তো এই গল্প দুটো যেন কোথাও একটু লুকিয়ে পড়েছিল অনেক গল্পের ভিড়ে। আর আমি মনে করি কিছু কিছু কথা এই রকম শাওন রাতের জন্য লুকিয়ে থাকে। মানে এরকম রাত আসবে, শ্রাবণ সন্ধ্যা আসবে, বাইরে ঝমঝম করে অবিশ্রাম ধারায় বৃষ্টি হবে, কানে শুনতে পাবো বাইরে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে, পাতার আওয়াজ শুনতে পাবো, যে পাতার মধ্যে টুপটুপ করে জল পড়ছে, একটু শিরশিরে ভাব হবে। এই রকম সময়ে যেন কিছু কিছু গল্প এই রকম একটা উপযুক্ত ব্যাকড্রপ খোঁজে নিজেদের প্রকাশ করার জন্য। তো এই যে দুটো গল্প আমার কাছ থেকে একটুখানি হারিয়ে যায়নি, লুকিয়েছিল আমার থেকে, একটুখানি লুকোচুরি খেলছিল। আজকের এই শ্রাবণ সন্ধ্যায় বা রাতই বলবো, সেই রকম শ্রাবণের রাতে তারা দুজন কিন্তু আত্মপ্রকাশ করবার জন্য এসে হাজির হয়েছে। আমাকে বলছে, বলো, আমাদেরকে ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে। আমি বললাম, তোমরাই তো লুকিয়েছিলে এতদিন, খুঁজে পাচ্ছিলাম না, কোথায় লুকিয়েছিলে? তো ওরা এসে বলল,
যেই তো ধরা দিয়েছি, আজকে উপযুক্ত দিন, আজকে বন্ধুদের কাছে বলো আমাদের কথা। তো আজকে সেই জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম দুটো গল্প, দুটো খুব মর্মস্পর্শী কাহিনী, এবং দুটোরই কিন্তু প্রেক্ষাপট আমাদের দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চল। এবার এই বেহালা নিয়ে অনেক গল্প হয়ে গেছে, তো বেহালা নিয়ে লোকে বেহাল হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সব জায়গারই গল্প আছে। যেটা হয়েছে যে হয়তো ইনসিডেন্টালি বেহালার ঘটনাই আমার কাছে বেশি এসে পৌঁছচ্ছে। আমি নিজেও তো একসময় বেহালার বাসিন্দা ছিলাম, আর আমার প্রিয়জনেরা, আমার আত্মীয়রা বেহালাতেই তো থাকে সব। আমার কাকারা, আমার বেশিরভাগ কাকা, আমার ছোট মনি যার কথা বললাম, সব বেহালারই বাসিন্দা। তো সেইখানে আমাদের এই বোনটি যে গল্প দুটি আমাকে বলেছে, পাঠিয়েছে, সে দুটির প্রথমটি বলি। সময়টা হচ্ছে তখন বাংলাদেশ সবেমাত্র স্বাধীন হয়েছে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বোনটির বাবা, মানে আমাদের মেসোমশাই, তিনি কলকাতাতে চলে আসেন। যেহেতু তিনি শস্য শ্যামলা বাংলায় বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তার শিক্ষা দীক্ষা ওইখানেই, তিনি তো নদী, ক্ষেত, সবুজ গাছপালার মধ্যে পূর্ববঙ্গে তিনি বেড়ে উঠেছেন। তো তিনি এখন এসে পড়েছেন বেহালাতে। তো তিনি বেহালা, অবশ্য তখনকার বেহালা, সেই সময়কার অনেক ফাঁকা ফাঁকা ছিল। এসে উনি ওই রকম একটি পরিমণ্ডল দেখে প্রায় 22 কাঠা জমি কিনে একটি একতলা বাড়ি তৈরি করেন। এটা কি হয়, উনি ছিলেন কিন্তু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারী। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তখন যারা এমপ্লয়ি, তারা লোন টোন পেয়ে যেত অনেক। যারা ব্যাংকার, তারা তো লোন অনেক সুবিধায় পায় না, আমাদের মতো তো নয়, তাদের অনেকটা সুযোগ সুবিধা থাকে। তো সেই রকম সুযোগ সুবিধা ছিল। তাতে তিনি একটা 22 কাঠা জায়গা কিনে একটা একতলা বাড়ি করেন, বড় দেখে। আর সেটা কিন্তু তিনি কেনেন, সেই জমিটা একটা পুকুর সমেত, সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুর সমেত তিনি কেনেন। এবারে এই যে বাড়িটাকে দেখে মনে হয় অনেকটা দ্বীপের মতো। কি আশ্চর্য, শহরে আবার দ্বীপ হয় নাকি? হয়, মানে দ্বীপ মানে বাড়িটার চারিদিকে প্রচুর পুকুর, ওয়াটার বডিজ অনেকগুলো। মানে বাড়িটার যেদিক দিয়ে, বাড়িটার দক্ষিণে 3টে পুকুর আছে, 3টে পুকুর আছে সাউথেই বাড়িটার। হ্যাঁ, তার যেটা বাঁ দিকের পুকুর, সেটা হচ্ছে খুব বড় বাঁধানো ঘাট আছে, পুকুরটা বেশ বড়, সেখানে পাড়ার লোকেরা স্নান করেন, কাপড় কাচেন, বাসন মাজেন, এক্সেট্রা এক্সেট্রা, মানে বহুলভাবে ব্যবহৃত হয়। মাঝখানে যেই পুকুরটা আছে দক্ষিণে, সেইটা ওনাদের নিজস্ব পুকুর। আর ডান দিকের যে পুকুরটা, সেটাকে পুকুর না বলে ডোবা বলা ভালো, কারণ সেটা আয়তনে অনেকটা ছোট এবং অতটা স্বচ্ছও নয়। তো কাজেই ওটাকে ডোবা বলেই ওরা বলে। আর এই যে বাড়িটাতে ঢুকতে হয়, তার উত্তর দিক দিয়ে বাড়িটার যে এন্ট্রান্স, সেখানে একটা বড় পুকুর আছে। সেই পুকুরটার পাশ দিয়ে গিয়ে এই বাড়িটাতে ঢুকতে হয়। তো এই রকম একটা, মানে চারিদিকে পুকুর, বড় 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 ছোট মাঝারি, এরকম অনেকগুলো পুকুর আছে। তো সেই জায়গাতে তো, আর এই যে বাড়িটা যখন এসে করে মেসোমশাই, তারপরে তিনি কিন্তু খুব অল্প বয়সে নিজেকে সেটেল করে নিয়েছিলেন কলকাতাতে, বাড়িটারি করে, সমস্ত কিছু করে। কারণ তারপরে তিনি বিবাহ করেন, মানে মাসিমা আসেন, বাড়িটারি তখন হয়ে গেছে। এবং তারপরে আমাদের যে বোন গল্প বলেছে, তার ভাই বোন সবাই এখানেই জন্মান, তারা এখানেই রয়েছে।
একদমই, বাড়িটা মাঝখানেই বলতে হয়, বাড়িটা চারিদিকে পুকুর। তাই জন্য মানে ওই বোনও বলেছিল আমাকে যে আমাদের বাড়িটাকে বলে যে একটা দ্বীপ, মানে চারিদিকে জল, মাঝখানে যেন বাড়িটা ভাসছে, এরকম আর কি, চারিদিকে পুকুর। তো এই রকম একটা অবস্থাতে বলছে এবারে একদিনকার ঘটনা ওরা শুনছে, মানে এই যে বোন আমাকে বলেছেন তার তখন বেশ কম বয়স, ছোট মেয়ে, বালিকা। বলছে একদিনকে আমরা শুনছি খুব হইচই হচ্ছে, খুব অশান্তি হচ্ছে, মানে হইচই একটা কমোশন চলছে। বলে কি হচ্ছে, বলছে যে ওই যেই পুকুর ঘাটে সবাই স্নান টান করতো, সেই যে দক্ষিণ দিকের যে পুকুর এবং যেটা বাঁ দিকে, বাড়ির বাঁ দিকে যে পুকুরটায় বড় বাঁধানো ঘাট, যেখানে সবাই স্নান করে, কাপড় কাচে, বাসন মাজে, এইসব, সেই জায়গাতে অনেক লোক জড়ো হয়েছে, চেঁচামেচি হচ্ছে। তো সবাই ন্যাচারালি বাড়ি থেকে বেরিয়ে এসছেন যে কি হয়েছে ভাই, কি হলো। পাড়ারই দুটো বাচ্চা ছেলে, দুজনে মানে টিনেজার দুজনে ওই পুকুরটাতে স্নান করতে গিয়েছিল। এবারে স্নান করতে গিয়ে একজন তলিয়ে যে যায় সেটা কিন্তু না, মানে বোঝা যায়নি, মানে খুব যে কেউ খাবি খেয়েছে বা বাঁচাও করছে সেরকম না। আরেকটি যে ছেলে, ওই ছেলেটির বন্ধু, সে উঠে এসে না অপেক্ষা করছে, ছেলেটিকে ডাকছে বা ওয়েট করছে যে সে কখন আসবে। দেখছে বন্ধু তো উঠছে না, ও না দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। এবারে ওর ভয় লেগেছে যে অনেকক্ষণ হয়ে গেছে, ওর হ্যাঁ কিরে তুই কোথায়, নামটাম ধরে ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না। তখন সে গিয়ে না দৌড়তে গিয়ে, ও কাকিমা ওকে খুঁজে পাচ্ছি না, ও তো স্নান করতে গেছে আমাদের সঙ্গে। সব পাড়ার তো ছেলেমেয়েরা। রমি ঘোষ দস্তিদার বলছেন, আপনি বলছেন দারুণ লাগছে, আর মধুরিমা বলছো সর্বনাশ। হ্যাঁ সত্যি সর্বনাশ। তখন বলছে যে বাচ্চাটা কোথায় গেল, সঙ্গে সঙ্গে তো মা বাবা দৌড়ে এসেছে, কোথায় গেল, পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসেছে, বাচ্চাটা নেই। এবারে কি করেছে, যারা সাঁতার জানেন প্রত্যেকেই নিচে নেবে তন্ন আতি পাতি করে খুঁজছে, বাচ্চাটাকে পাওয়াই যাচ্ছে না। কোথায় ভ্যানিশ করে গেল বাচ্চাটা। ভীষণ একটা অদ্ভুত পরিস্থিতিতে কান্নাকাটি পড়ে গেছে, কারণ পুকুরটা ভীষণ গভীর, মানে বাইরে থেকে দেখে বোঝা যায় না, তল পাওয়া মুশকিল, বিরাট গভীর সে পুকুর। এবারে এরপরে তো যা হবে, ডুবুরি এদেরকে ডাকা হবে না, তো জেলেদেরকে ডাকা হয়। ডুবুরি আসে, জেলেরা আসে। এবারে জেলেরা জাল ফেলে ওই জালে বাচ্চাটির মৃতদেহ উঠে আসে। প্রচণ্ড মর্মান্তিক, ওইটুকু একটি বাচ্চা, তার মৃতদেহটা উঠে আসে। বুঝতেই পারছ সেই মা বাবার কি অবস্থা, মানে প্রচণ্ড কান্নাকাটি, পাড়ার প্রতিটা লোক বিমর্ষ। কারণ পুরনো দিনে সেই সময় মানে পাড়ার ছেলে সে যেন সবারই বাড়ির ছেলে, এই ব্যাপারটা কিন্তু ছিল। মানে পাড়ার জেঠু কাকুরা শাসন করে দিচ্ছে, কেউ একটা থাপ্পড় মেরে দিচ্ছে, কেউ কান মুলে দিচ্ছে, অবশ্যই সঙ্গত কারণে, ইচ্ছে করে নয়, যে কেউ করছে, তাকে বকছে, হ্যাঁ রে তুই পড়ছিস না, শিগগিরই যা ভালো করে পড়াশোনা কর, এটা করিস না, এরকম তখনকার দিনে বলতো, এবং কেউ মাইন্ড করতো না তাতে। তো তখন কি হয়েছে, সারা পাড়ায় একটা শোকের ছায়া নেমে এসেছে। তো এ তো গেল, ঘটনা তো ঘটে গেছে, আর তো কিছু করার নেই, কাজ মিটে গেল। এর কিছুদিন পর, এই ধরো 1 সপ্তাহের মধ্যেই, হঠাৎ করে মেসোমশাই শুনছেন রাতের বেলায় যে ওই বাঁ দিকের পুকুরে না ছপ 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 করে জলের আওয়াজ, এবং জলের আওয়াজটা এমন যেন কেউ আঁক পাক করছে বেরোনোর জন্য জল থেকে, কিন্তু পারছে না।
এরকম একটা। তো মেসোমশাই তো ন্যাচারালি এত রাত্রির বেলাতে হঠাৎ ওখানে জলের মধ্যে ছপাং ছপাং ছপাং, আর যেন মানে রীতিমতো দাপাদাপি হচ্ছে। তো মেসোমশাই কে রে, এত রাত্রিরে কে নেমেছিস পুকুরে, এরকম করে হাঁক দিয়েছে। চুপ, আর কোনো আওয়াজ নেই। সে রাতে কেটে গেল। আবার কিছুদিন পর আবার ছপ 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 ছপাং ছপাং এরকম শব্দ, ঠিক ওই রকম রাত্রির সময়টায়। এবং সেটা কিন্তু বেশ রাত। আমাকে যে বোন গল্পটি বলেছে তিনি বলেছেন যে 1:30 থেকে 3:30 এই সময়ের মধ্যে কোনো একটি সময়, রাত্রি 1:30 to 3:30 এর মধ্যে হতো। ফাঁকা ফাঁকা জায়গা, গায়ে গায়েই প্রায় পুকুরগুলো কাছাকাছি, তো জলে আওয়াজ তো শোনা যাবে। এবং মেসোমশাই একা শুনেছেন না, উনি তার স্ত্রী মানে মাসিমাকে উনি ডেকেছেন, তারা দুজনে গিয়েছেন, স্বামী স্ত্রী দুজনে শুনতে পাচ্ছেন। এবং এক এক সময়তে হয়েছে আলো নিয়ে বেরিয়েছে, টর্চ নিয়ে বাইরে, বা পাড়ার অন্যান্য লোকেরাও বেরিয়েছে যে এত জোরে আওয়াজ হচ্ছে ছপাং ছপাং করে। কিন্তু যেই লোকেরা এসেছে টর্চ নিয়ে, বা যেই শোরগোল পড়েছে, বা যেই হয়তো কেউ চেঁচিয়ে বলেছে কে এত রাত্রিরে পুকুরে নেমেছিস, কে স্নান করছে, সব চুপ। অনেক সময়তে হতে পারে দেখো চোর ফোরের তো কোনো রকমের মানে তাদের তো ভয় ডর বলে কিচ্ছু নেই। হতেও পারে যে সাঁতরে কোনো চোর আসছে বা কিছু, 1:30টার সময়তে ভয় পেয়ে যাচ্ছে। তো এই রকম যখন কন্টিনিউ হচ্ছে, লোকের মনে না আস্তে আস্তে একটা ভয় দানা বাঁধছে যে কি এটা, এই রকম ছপাং ছপাং আওয়াজ, অথচ কাউকে দেখা যাচ্ছে না। যখন লোকে গিয়ে মানে ইমিডিয়েটলি হয়তো কেউ দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছে সামনে, সব চুপচাপ, কি করে থেমে যাচ্ছে। এইবারে জানা যায় যে এই যে ছেলেটি যে চলে গেল, তার মা বললেন যে আমার ছেলে আমার স্বপ্নে এসেছিল, মাঝে মাঝেই আমার স্বপ্নে আসে, এসে বলে মা আমি দূরে কোথাও যাইনি গো, আমি ধারে কাছেই আছি, আমি খুব একা মা, আমি না এক সময় তোমাকে নিয়ে যাব আমার কাছে। তো মা তো বিহ্বল হয়ে শোনেন এবং ফুপিয়ে কেঁদে ওঠেন, ঘুম ভেঙে যায়, ছেলেকে আর দেখতে পান না। আর ছেলে আবার বলেছে যে আমি এখানে কোথায় আছি, এই বাড়ির আওতার মধ্যে একটা শেওড়া গাছ ছিল। ছেলে বলেছে আমি ওই শেওড়া গাছে আছি মা, আমি তোমাকে ছেড়ে খুব দূরে যেতে পারিনি, আমার খুব কষ্ট, আমি খুব একা, আমি সেই জন্য খুব দূরে যাইনি, আমি তোমার কাছেই আছি মা, তুমি আর আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। তো এই আওয়াজ কিন্তু আমাদের এই বোন যে গল্প বলেছে আমাকে, সে বলেছে দাদা আমি নিজেও শুনেছি, আমার সব ভাই বোনরা শুনেছে, আমার মা বাবা শুনেছেন, আমাদের পাড়া প্রতিবেশীরা শুনেছেন, প্রত্যেকে মানে ওই জায়গাটাতে মোটামুটি হেন লোক নেই যারা জানে না যে মধ্যরাত্রিরে 1:30 থেকে 3:30 মধ্যে ওই নির্দিষ্ট পুকুরটিতে অদ্ভুতভাবে কেউ প্রাণে বাঁচার জন্য ছটপট ছটপট করে হাত পা ছড়ে, কিন্তু সে উঠতে পারে না। তো ভীষণ কষ্টের একটা গল্প, খুব মর্মান্তিক গল্প, কিন্তু গা ছমছমেও বটে। তো তারপরে কতদিন সে মুক্তি পায়নি, কতদিন সে ওখানে ছিল, এই ব্যাপারটা আর জানা নেই। তবে আস্তে 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 এর প্রভাব চলে যায়। তো কেমন লাগলো তোমাদের এই গল্পটা? গল্প বারবার করে আমরা বলি, আসলে এটা ঘটনা, মানে গল্প হলেও সত্যি ঘটনা, কিন্তু শুনতে গল্পের মতো।
ও, নীলাঞ্জন বলছে কয়েকদিন আগেই এরকমই একটি ঘটনা ঘটেছে বেহালার কাছে অন্য একটি জায়গায়। একটি স্কুলের শিশুর মৃতদেহ ভেসে উঠেছে পুকুরের জলে, মর্মান্তিক এদের চলে যাওয়াটা। নীলাঞ্জন, আমি কি বলবো, আমাদের নিজের স্কুলেই এই ঘটনা আছে। আমাদের নিজেদের স্কুলেই একটি ছেলে, তার নাম দীপ, সে পড়তো তখন ক্লাস 7 কি ক্লাস 8-এ, আমার ঠিক আজ মনে নেই, বেশ কিছু বছর আগের ঘটনা। সেই ছেলেটি, আমাদের তো মোটামুটি লোকাল অনেক ছেলে পড়তে আসে বিদ্যালয়ে, তো সেই ছেলেটি, আমাদের স্কুল লাগোয়া একটি বড় পুকুর আছে যেখানে আমরা সরস্বতী পুজোর ঠাকুর ভাসান টাসান দিই, একদম আমাদের স্কুলের গায়ে লাগোয়া। সুজা জানে, কারণ সুজা তো আমাদের ছাত্র, তবে সুজাদের ব্যাচের অনেক পরের ঘটনা এটা। ওর মায়ের কি হলো দিদি, সেইটা কিন্তু আমি জানি না, যে ওর মাকে ও কি শেষ পর্যন্ত নিয়ে গেছিল নাকি মা পূর্ণ সময়ে বেঁচে ছিলেন, সেইটা কিন্তু আমার জানা হয়নি দিদি। যদি জানতে পারি কখনো আমি নিশ্চয়ই বলবো। তো সেই ছেলেটির নাম ছিল দীপ। ও প্রায়ই কিন্তু জলে স্নান করতো ওই পুকুরে। সেদিনও বন্ধুদের সঙ্গে স্কুলের পরে স্নান করতে এসেছে। আর আমাদের একজন দুজন শিক্ষক তখন স্কুলে উপস্থিত ছিল, মানে স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু তারা বেরোয়নি, স্কুলে রয়ে গেছে, কোনো কাজ ছিল, অফিসিয়াল ওয়ার্ক। তো আমি তাদের কাছ থেকে হঠাৎ করে ফোন আসে, আমি শুনতে পাই যে জানেন দীপ মারা গেছে জলে ডুবে। সে কি, এই তো দেখলাম, এই তো পড়িয়ে এলাম ওকে। বলে ওই রকমই, ঠিক ওই রকম পুকুরে গেছে, এবং ছেলেটি বিশাল লম্বা চওড়া ছিল, মানে হি ওয়াজ এ বিগ বয়। স্নান করে ওখানে প্রায়। বাড়িতে গেছে, মায়ের কাছ থেকে গামছা, হাফ প্যান্ট সমস্ত কিছু নিয়ে টিয়ে এসে বন্ধুদের সঙ্গে জলে নেমেছে। ঠিক এই রকমই বাকি বন্ধুরা ওপরে উঠে এসেছে, কিন্তু দীপ উঠতে পারেনি। মানে দীপ এইরকমই, মানে দীপ উঠছে না উঠছে না উঠছে না, খুব যে হাঁচড় পাচড় করেছে তা কিন্তু নয়, উঠছে না। তারপরে সেই যারা সাঁতার জানেন নেবেও খুঁজে পাননি, সেই ডুবুরি নাবিয়ে ও পাঁকের মধ্যে আটকে গেছিল। ভীষণ ভীষণ কষ্টের। আমার নিজের ছাত্র তো, মানে ওকে পড়িয়ে এসেছি, তারপরেই শুনছি যে এই ঘটনা ঘটেছে, মানে মর্মান্তিক। আমাদের কিন্তু অনেক এরকম দেখতে হয় জানো তো বন্ধুরা, মানে আমরা যারা স্কুলে পড়াই, এই যে বাচ্চারা অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে অনেকে আত্মঘাতী হয়, অনেকে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এগুলো, এই যে আজ আমি প্রায় দীর্ঘ 23 বছর পড়াচ্ছি, এই 23 বছরে বেশ কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, এবং তারা খুব আমার কাছের, আমি পড়াই তাদেরকে, এরকম স্কুলের ছাত্র তো, তাদের ক্লাস নিই। তারপরে হঠাৎ একদিনকে শুনছি, বা এক্স স্টুডেন্টদের শুনছি যে সবে পাস আউট করেছে কিন্তু একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে। এগুলো যখন আমাদের কাছে আসে না, ছাত্ররা তো সন্তান তুল্য, আমাদের কিন্তু খুব কষ্ট হয়। মানে এই কষ্টটা আমরা বোঝাতে পারি না। যারা টিচার তারা বুঝবেন এই কষ্টটা, খুব কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে, বুক মোচড় দিয়ে ওঠে যে আমি কালকে থেকে আর তাকে দেখতে পাবো না, বা যে খুব সম্ভাবনাময় একটি ছেলে যে বেরিয়ে গেল আমাদের হাত দিয়ে, তারপরে সে একটা হঠাৎ কি একটা কারণে ভুল পদক্ষেপ নিয়ে নিল, সে চলে গেল। এরকম প্রায়ই তো খবর আসতে থাকে, পুরনো স্টুডেন্টরা যোগাযোগ রাখে, তাদের কাছ থেকে খবর পাই, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। কাজে এই ব্যাপারটা আমি খুব মানে রিলেট করতে পারি। আমার মনে হয় যারা শিক্ষক শিক্ষিকা, তাদের যারা দীর্ঘদিন চাকরি করছেন, তাদের এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। ভীষণ ঘটছে এখন, খুব এই ধরনের জিনিস ঘটছে, উইচ ইজ ভেরি স্যাড, খুব আনফর্চুনেট। এগুলো হওয়া উচিত না। ঠাকুর সুবুদ্ধি দিন, যারা চলে গেছে প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি ঠাকুরের কাছে, আর যারা রয়েছে ঠাকুর তাদের সুবুদ্ধি দিন, তারা যেন কখনো এরকম পথ বেছে না নেয়, আর এইভাবে মায়ের কোল ফাঁকা করে যেন কেউ চলে না যায়। এই ছেলেটি অবশ্য অ্যাক্সিডেন্টেই চলে গেছিল, এই ছেলেটি তো সেরকম কিছু করেনি, তার কি নিয়তি কি ভবিতব্য বলো। এবারে আরেকটা বলি, এই একই অঞ্চলের ঘটনা। এখানে হচ্ছে যে এই বোনটি যে আমাকে গল্পটি পাঠিয়েছে,
প্রত্যেকের বাড়িতে আমাদের তো একজন করে কুলপুরোহিত থাকে, যে আমাদের বংশের সমস্ত কাজ তারাই করান, এরকম তো থাকে। তো সেরকম এই বোনটির বাড়িতেও তাদের একজন বাঁধা কুলপুরোহিত রয়েছেন। তিনি বয়স্ক হয়েছেন, তো তার 2 ছেলে। আমি ছেলেদের নাম আর বলছি না, কারণ সেন্সিটিভ ব্যাপার। তো 2 ছেলে। তো বেহালাতে সৌরভ গাঙ্গুলিদের পুজো এবং প্লেয়ার্স কর্নারের একটা দুর্গা পুজো হয়। সেই পুজোতে পৌরোহিত্য করেন এই কুলপুরোহিতের বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র। এইটা হচ্ছে 1991-এর কথা, 1991। সেই সময়তে ভদ্রলোক খুব ভীষণ নিষ্ঠাবান ব্রাহ্মণ যাকে বলে, খুব নিষ্ঠা করে পুজো করেন এবং না খেয়ে থাকেন, উপবাসে থেকে পুজো করেন। সে খুব একটা বিধি নিষেধ সমস্ত কিছু মেনে পুজো করেন। তো এই ভদ্রলোক পুজোকে এবার যখন যারা দুর্গাপূজা করেন, দুর্গাপূজা তো বিরাট বড় একটা পুজো, অনেক অনেক আচার থাকে তার মধ্যে। তো একজন বড় বড় যে কোনো অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট থাকে, সহযোগী থাকে, সহযোগী পুরোহিত আরেকজন থাকে, যে কিনা তাকে তন্ত্রধারক থাকে, চণ্ডীপাঠ করেন একজন, এরকম অনেকে থাকে। তো সেই রকম একজন ওনার সঙ্গেও যেতেন এই পুজো টুজো করতে। আর সে ছিলেন এই ভদ্রলোকের আত্মীয়, আত্মীয়ের মধ্যেই, যে দুই ভাই বলতে পারো, কাজিন। তো তারা একসঙ্গেই গেছেন পুজো টুজো করতে। আর এই যে ঘটনাটার কথা আমি বলবো সেটা হয়েছে মহাষষ্ঠীর দিন। তো ওরা এসে, যারা বেহালা অঞ্চলটাকে জানো, যে বেহালা তারাতলার দিক থেকে আমরা যদি বেহালা থানার দিকে যাই, তাহলে অজন্তা সিনেমা হল পড়ে রাস্তার উপরে। তো অজন্তা সিনেমা হলের ওখানে একটা বাস স্টপ আছে। তো সেইখানে সেটাকে নার্সিং হোম স্টপ বলা হয়, অজন্তার পরেই। সেই নার্সিং হোম স্টপে এই ভদ্রলোক নেমেছেন সহযোগীকে নিয়ে। 2 জন নেমেছেন। এবারে ক্রস করে তারা যাবেন অন্য ফুটে। এবারে তখন সেই সময় তারাতলার মোড়টা এখন যেমন ওভারব্রিজ টিজ হয়ে গেছে, চেহারাটা পুরোপুরি পাল্টে গেছে। ছোটবেলাতে আমরা তো ওরকম দেখিনি। আমিও বেহালা পর্ণশ্রীতে থাকতাম, কাজে এই জায়গাটা আমার খুব চেনা। তো তারাতলার মোড় থেকে মোড়টা একটা খুব বড় একটা মোড়, বড় ক্রসিং, তারাতলার মোড় বলে ওটাকে। তো সেখানে চারদিক থেকে প্রচুর বাস টাস বড় টড় ভীষণ আসে। তো সেই সিগন্যাল উঠেছে, বাস ছেড়েছে। এবার একটা সিএসটিসির বাস, সেইটা খুব জোরে আসছে একটা বাস। ওরা দূর থেকেই দেখতে পাচ্ছে একটা খুব স্পিডে, হাই স্পিডে একটা বাস আসছে। আর এই ভদ্রলোককে তখন তার যে সহযোগী, সে বলছে যে দাদা একটু দাঁড়িয়ে যাও, এই গাড়িটা এই জাস্ট গাড়ির ফ্লোটা শেষ হয়ে যাক, তারপরে আমরা রাস্তা ক্রস করব। ঠিক বুদ্ধি দিয়েছেন। কিন্তু এই ভদ্রলোকটি 2 দিন প্রায় অভুক্ত, একদম এমন তিথি পড়েছিল, তার আর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি বলতে পারো। হয়তো খুব তার খিদে পেয়েছিল, কি খুব ক্লান্ত ছিল, এরকম একটা এতে সে না বলেছে না চলো না, আমি ক্রস করে যাই তাড়াতাড়ি, আমরা ক্রস করে যাই তাড়াতাড়ি, হয়ে যাবে। ও বাসের আগেই আমরা বেরিয়ে যাব। কি মতিভ্রম হলো, কি যে হলো ভগবান জানে। সেই ভদ্রলোক বেরোতে গেলেন, আর সেই সিএসটিসির দুরন্ত বাস এসে তাকে
ধাক্কা মেরে চলে গেল, সেই হিট অ্যান্ড রান। আর বলে ভদ্রলোকের দেহ নাকি ছিটকিয়ে, সেই সিনেমাতে যেরকম দেখায় না, ঠিক সেরকমভাবে নাকি মানে ছিটকে গিয়ে পড়ে আরেক দিকে অনেকটা দূরে। সে এক মর্মান্তিক ঘটনা। হই হই করে সমস্ত চারিদিক থেকে লোকজন ছুটে আসে, এবং তার তো নিজের কিছু পরিচিতি ছিল, তিনি কিন্তু বেশ মানে নামী পুরোহিত, প্লেয়ার্স কর্নারের পুজো করেন, অনেকেই চেনে তাকে। তো ধারে কাছে সবাই চলে এসেছে দৌড়ে টৌড়ে, কিন্তু ভদ্রলোক কিন্তু তক্ষুনি মারা যাননি। হ্যাঁ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে রাখা হয়, খবরটা তো বাড়িতে পৌঁছে যায়। খুব মানে বিচ্ছিরি অবস্থা। এবারে বলছেন যে অষ্টমীর দিন ভোরবেলায়, এটা মহাষষ্ঠীর দিন দুপুর বেলায় হয়েছে ঘটনাটা, দুপুর 1টা-1:30 নাগাদ। দুপুর 1টা-1:30 নাগাদ মহাষষ্ঠীর দিন এই ঘটনাটা ঘটেছে। মহাসপ্তমীর দিন তিনি কিন্তু হসপিটালে যুঝছেন, জীবন মৃত্যু। অষ্টমীর দিন ভোরবেলাতে এই যে মেসোমশাইয়ের কথা বললাম, মানে আমাদের বোনটির বাবা, আমাদের মেসোমশাই শ্রদ্ধেয়, তো মেসোমশাই একজন গণ্যমান্য ব্যক্তি পাড়ার। তো মানে তখনকার দিনে ছিল, কিন্তু তুমি ভেবে দেখো, আমরা ছোটবেলাতে দেখেছি কিন্তু যে পাড়াতে বড়দেরকে একটা আলাদা শ্রদ্ধা দেওয়া হতো, তাদের কথা শোনা হতো, তাদের উপদেশ চাওয়া হতো। আজকাল সে কালচারগুলো একদম উঠে গেছে, আর নেই। আর কেউ কাউকে শ্রদ্ধা টদ্ধা করে না, আগে করতো। আগে মানে আমাদেরও বাবা টাবাদেরকে আমরা দেখেছি যে কত শ্রদ্ধা পেতেন আমার বাবা, কিন্তু এখন আর সে শ্রদ্ধা আমি পাই না। মানে সেই রকমই হয়েছে আর কি, যে পাড়ার যারা সিনিয়র ছিলেন, বয়স্ক ছিলেন যারা, তাদেরকে গুরুজন হিসেবেই লোকে দেখতো, পায়ে হাত দিয়ে প্রণাম করত, তাদের উপদেশ নিত, তাদের কাছে আসতো মনের কথা বলতে। এখন আর তেমনটি হয় না। তো এই যে মেসোমশাই এরকম একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তো অষ্টমীর দিন ভোরবেলাতে এই যে ভদ্রলোক যিনি অ্যাক্সিডেন্টে পড়লেন, তিনি দেহ ছেড়ে দিলেন, তিনি চলে গেলেন। আর এই খবর এসে পৌঁছয় মেসোমশাইয়ের কাছে ওভার ফোন, যে জানেন এইরকম হয়েছে। এবারে পরিবারকে দেখো, তখন কিন্তু টেলিফোন সব বাড়িতে থাকতো না, মোবাইল তো ছিলই না। টেলিফোন যে সেই এত বড় বড় সেই ঢাউস কালো রঙের ফোনগুলো ছিল, মানে বাজলে একেবারে সারা পাড়া কেঁপে উঠতো। তখন হতো না যে পাড়ায় একজনের বাড়িতে হয়তো ফোন আছে, বাকিরা গিয়ে তার বাড়িতে গিয়ে ফোন করেন তার অনুমতি নিয়ে, বা সেখানে ফোন আসে, তিনি মেসেজ পাস করে দেন, সেরকম। তো এই মেসোমশাইয়ের বাড়িতে ফোনটা আসে যে এরকম চলে গেছে, ও আর নেই পৃথিবীতে। মেসোমশাই তো একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি বলছেন এরকম করে হঠাৎ করে গিয়ে ও আর নেই খবরটা দেওয়া যাবে না, এটাকে আস্তে আস্তে ব্রেক করতে হবে, মানে ধাতস্থ করে। তো প্রথমেই কি করতে হবে, ওদের দুটো বাচ্চা জানো তো, মানে অসম্ভব কষ্টের, যে একটা ছেলে ছিল ভদ্রলোকের, তার মাত্র 10 বছর বয়স, আর মেয়েটির ছিল 4 বছর বয়স। দুটো ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চা। এই বাচ্চা দুটোকে প্রথমেই কায়দা করে কিছুভাবে নিজেদের বাড়িতে নিয়ে আসেন মেসোমশাই। তারপরে আস্তে আস্তে খবরটা দেবেন এরকম সময় সকালবেলা, কিন্তু হ্যাঁ, যে তাদেরকে এবারে আস্তে আস্তে খবরটা বলবেন, বাচ্চাগুলোকে আগে খাইয়ে টাইয়ে দিচ্ছেন বাড়িতে নিয়ে টিয়ে এসে। কীরকম ছিল না তখনকার কালচারটা, মানে সবাই সবার জন্য কতটা ভাবতো, কতটা মিলেমিশে থাকতো একটা পরিবারের মতো। তো খুবই ছোট বাচ্চা, ঠিক। তো এই দুটো বাচ্চাকে তো নিয়ে এসেছে। এইবারে এই বোন বলছে, তারাও তখন ছোটই, খুব বড় তো নয়, বলছে আমরা দাদা প্রত্যেকে শুনলাম
প্রত্যেকে শুনলাম দিনের বেলায় ওই যে উত্তর দিকের পুকুরটার পাশ দিয়ে এন্ট্রান্স ছিল, বাড়িটার ঢুকতে হতো, ওই পুকুরের ধারে এসে যে ভদ্রলোক চলে গেলেন, যিনি আর জীবিত নেই, তিনি চিৎকার করে তার তার ছেলে মেয়েকে ডাকছে যে মাম, পাপাই, আমি বাড়িতে এসেছি, আমি এসে গেছি। চিন্তা করো, ইম্যাজিন, সকালবেলায় শুনছে বোনটি বলছে যে আমি, আমার ভাই বোনেরা, বাবা মা, বাচ্চা দুটো বেরিয়ে এসেছে বাবার ডাকে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে করে। পাড়া প্রতিবেশীরা, মানে সেই পাড়া কাঁপানো, পাড়া জাগানো ডাক, নিরিবিলি পাড়া যা হয়, চিৎকার করে আমি এসে গেছি, বাচ্চাদের নাম ধরে ডাকছে। বাচ্চা দুটো বেরিয়েছে, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। আর এই মেসমশাই আর তার পরিবারের লোকজন তো স্তম্ভিত। তারা তো জানে কি হয়েছে, তারা তো জানে যে সে তো আর নেই। বলছে বলে আমরা প্রত্যেকে শুনেছি, এবং জোরে, মানে বলে ওই দাদা এলে এভাবেই ডাকতেন। এক একজনের আছে না যে জোরে চিৎকার করে এরকম করে ডাকে, আমি এসে গেছি, এরকম করে ডাকে। এই ভদ্রলোকের স্বভাবই ছিল তাই, যে তিনি এরকম চিৎকার করে ডাকতেন। ছেলেমেয়েরা যে এই বাড়িতে রয়েছে তিনি সেটা ঠিক বুঝেছেন, এবং তিনি এসে এরকম চিৎকার করে ডাকছেন নাম ধরে, ছেলে মেয়েদের নাম ধরে, আমি এসে গেছি। মানে কি বলবো, মানে ওই বোনটি বলছে বলে আমি এটা, আমরা বলে আজও আমাদের কানে সেই ডাকটা ভাসে, আর আমরা বিশ্বাস করতে পারি না যে এটা হতে পারে। গতকাল রথিন ভাই একটা গল্প বললেন যে একজন ওই জন মজুর, সে খাবার বাড়ার কথা বলে স্নান করতে চলে যেতেন, তো বলছিল যে এটা অভ্যেস, আত্মার অভ্যেস। সে রিয়েলাইজ করেনি যে সে চলে গেছে, অভ্যেসের বশে সে ডেকে দিয়েছে। তো এই গল্পটার সঙ্গে যেন অদ্ভুতভাবে, এই ঘটনাটার সঙ্গে অদ্ভুতভাবে মিলে গেল। সরি, যে উনি, তাই সুদীপ্তা, তুমি এরকম সাক্ষী, এরকম ঘটনার তুমি নিজের সাক্ষী, তো আমি শুনবো তোমার কাছ থেকে। একদম ছোট বাচ্চাদের মায়ায় মৌসুমী বলছে আসলে তিনি ছোট বাচ্চাদের, একদম তাই তো, বাবা তো কি করবে। তো এই রকম একটা ঘটনা ঘটে আর কি। আর এই কাকু এইখানে বড় বাড়ি করে তিনি সেরকমভাবে ছিলেন, তিনি আসলে বাংলাদেশে জমিদার পরিবারের ছেলে। তো এখানে তিনি এরকম একটা স্প্রলিং হাউস তৈরি করে অনেকটা জমি জমা নিয়ে, জল, মানে চারিদিকে জল টল নিয়ে একটা খুব সুন্দর করে তিনি ছিলেন, পাড়াটাকে জমিয়ে রেখে সুন্দরভাবে। কিন্তু তাদের জীবনে ঘটে যাওয়া দুটো ঘটনা তারা প্রত্যক্ষ সাক্ষী। এই আওয়াজগুলো পাওয়া একদম একটা দিনের বেলায়, একটা রাতের বেলায়, রিপিটেডলি, রাতটা তো প্রায়ই হতো। তো এইটা ছিল আরেকটা গল্প। তো তোমাদের কেমন লাগলো দুটো গল্প বলো। আজকে 3টে গল্প বলেছি আমি, একটা ঘোড়াগাড়ির গল্প আর দুটো এইরকম গল্প। দুটোই কিন্তু খুব খুব টাচি, খুব কষ্টের গল্প, মানে হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ার গল্প, যেখানে তারা বুঝতে পারে না যে কি ঘটে গেল। তো আজকের মতো ঝাঁপি বন্ধ করি নাকি? আজকে, কালকেই তোমরা শুনেছো একটা বেশ বড় লাইভ, আজকেও আমি তোমাদেরকে নয় করে 3টে গল্প বললাম। একটা অবশ্য অনেকের জানা, কিন্তু সেটা ভীষণভাবে রিকোয়েস্টেড ছিল, অনেকে শুনতে চেয়েছিল,
সেই জন্য আমি বললাম যে আজকে তাহলে আজকের মতো ঝুলি বন্ধ করি। তোমাদের কার কেমন লাগলো আমাকে একটু জানাও। আবার সামনের সপ্তাহে হাজির হব আমরা গল্প হলেও সত্যি নিয়ে। তো নীলাঞ্জন বলছে না, কিসের না? তো এখনই ঝুলি বন্ধ করা যাবে না? কি সাংঘাতিক এ বন্ধু, কি বলছে? সুজা বলছে আরেকটা বলুন না স্যার, আরেকটা গল্প হলে ভালো হয়। আচ্ছা, আরেকটা গল্প আমার একটা মনে পড়ছে, তোমাদেরকে সরাসরি বলা হয়নি, কিন্তু এই গল্পটা আমি না একটি অন্য গ্রুপে বলেছি। আমার কিছু কিছু কমন বন্ধু আছে যারা হয়তো সেই গল্পটাও শুনেছে, ওই গ্রুপে শুনেছে। তবে আমরা কিন্তু গল্প হলেও সত্যির আসরে এই গল্পটা পরিবেশন করিনি। সেই গল্পটা বলবো কি? সত্যি দিদি খুব খুব টাচি। আর দীপ্ত বলছে আর একটু ছমছমে কিছু হোক। আচ্ছা, আরেকটা ছমছমে সেই গল্পটা আমি কি বলবো, আমি তাই ভাবছি যে ওটা কিন্তু আমি না এতে বলেছিলাম, মানে আরেকটি গল্পের গ্রুপে বলেছিলাম। সেটাও আবার আমার কিছু বন্ধু আছে যারা সেই গ্রুপে নেই, তারা শুনতে পায়নি, তারাও আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই গ্রুপে যদি আমি, মানে আমাদের গ্রুপে যদি আমি গল্পটা বলি। কিন্তু আবার কেউ কেউ হয়তো শুনেছে, কেউ কেউ হয়তো শুনেছে, তো সেই রিস্কটা কি নেব? আচ্ছা, নিয়েই নি রিস্কটা। গল্পটা কিন্তু মানে তোমরা যেরকম চাইছো গা ছমছমে, গল্পটি বেশ গা ছমছমে। বলি, আমার দিদির কথা তোমরা অনেক শুনেছ, দিদি ভাই তোমরা শুনেছ, যারা আমার আগের পর্বগুলো জানো, যারা ফলো করো, তারা শুনেছ যে আমার বড় মামার মেয়ে দিদি ভাই। তো দিদি ভাই কিন্তু আজ আর নেই পৃথিবীতে। 2012 সালের 21শে ফেব্রুয়ারি দিদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। দিদি ভাই আধ্যাত্মিকভাবে খুব উন্নত একজন মানুষ ছিলেন। ওর না মানে জন্মগত কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। বিশেষ করে মানে শি ওয়াজ ভেরি ইনটুইটিভ, বুঝে যেত আগে থেকে। সেই দিদি ভাইয়ের গল্প তোমাদেরকে বলেছি ছোটোখাটো আমি, যে আগে থেকে বুঝে যেত, সাবধান করে দিত। আচ্ছা আচ্ছা, তোমাদের সকলের অনুরোধে তারপরে দিদি বলেছ, আমরা শুনিনি। আর দীপ্ত তো বলেই দিল সে শুনুক গে, আবার নয় শুনবে। আচ্ছা ঠিক আছে, আবার না হয় শুনবে। বলি, তার কিছু কিছু গল্প বারবার শুনতে ভাল লাগে। সেই মনে আছে ছোটবেলায় মাকে বারবার করে বলতাম, মা ওই গল্পটা বলো, বলে একটা কোনো পার্টিকুলার গল্প। আর মা বলতো, ওরে বাবা, বলতে বলতে আমার মুখের থুতু শুকিয়ে গেল, কতবার শুনবি ওই এক গল্প। আর আমি বলতাম, আমি কেন, প্রত্যেকেই তোমরা নিশ্চয়ই বলতে যে না আরও একবার বলো, মা আরও একবার বলো গল্পটা। আর মা বলতো আমি বোর হয়ে গেছি গল্পটা বলতে বলতে, আমি আর বলতে পারছি না। কিন্তু তবু ওই আমরা অনুরোধ করলে মা মাথায় বিলি কাটতে কাটতে, গায়ে এরকম থাবা দিতে দিতে আবার সুর করে সেই পুরনো গল্প শুরু করতো। আচ্ছা শোন, ভীষণভাবে আমার তো ভীষণ ছিল পুরনো কিছু গল্প। আমার এরকম কিছু পুরনো সিনেমাও আছে যেগুলো আমি ঘুরে ফিরে যে কতবার দেখেছি, বোধহয় 64 বার দেখা হয়ে গেছে এক একটা ছবি। তবু মনে হয় আরও একবার দেখি, আরেকবার দেখি। তো এই আকর্ষণটা কিন্তু থাকে। হ্যাঁ, সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। এরকম বৃষ্টি বৃষ্টি সন্ধে সন্ধে এরকম দিনে না খুব ছোটোবেলা মনে পড়ে, মানে ছোটোবেলায় পায়ে আর কি।
যে যখন ঘুমোতে যেতাম মা আর আমার মা খুব সুন্দর গান গাইতো, জানো তো, খুব সুন্দর গান গাইতো। তো মা গান গেয়ে গিয়ে আমাকে ঘুম পাড়াতো, আর গল্প, মায়ের সঙ্গে গল্প। তো সেই মাকে বলতাম, মা ওই গল্পটা আবার বলো। তো মা বলতো, কতবার বলেছি বাবা, আর কতবার বলবো বলতো, আমার তো বোর হয়ে যাচ্ছি, আমার মুখের থুতু শুকিয়ে গেল। হ্যাঁ না, আরেকবার বলো, আরেকবার শুনি। তো আবার যথারীতি কি হতো, এই গল্প হাফওয়ে যেতে যেতেই আমি এই ঘুমিয়ে নাক ডাকাচ্ছি। আবার পরের দিন হয়তো ওই যে শুনতে পাইনি, মা বলো, আবার বলো। মায়ের হতো শাস্তি, রিপিট করে যেতে হতো বারবার করে একই গল্প। তো একই গল্প হয়তো পরিবেশনায় একটু অন্যরকম হয়ে যেতেও পারে, তাই তোমাদেরকে বলেই ফেলি গল্পটা। তো সেই দিদি ভাই এর এক বন্ধু ছিল, একজন বান্ধবী ছিল। বান্ধবীর নামটা আমি একটু কাল্পনিক রাখছি, আমি নাম রাখছি শিপ্রাদি। কাছাকাছি তার নাম, আমি একটু বদলে দিলাম, কারণ তার কাছে তো আমার অনুমতি নেওয়া হয়নি, এখন তার সঙ্গে আমার খুব একটা মানে যোগাযোগ নেই। তো শিপ্রাদি যখন কলেজে পড়েন, তাদের একটা ট্যুর হবে। সেই ট্যুরটা হবে এতে কি বলে, মেদিনীপুরের কোনো একটি জায়গাতে। সেইটা একটা ওই শিক্ষামূলক ভ্রমণ, এক্সকারশন টাইপের। তো প্রফেসররা তারা সঙ্গে যাবেন কয়েকজন, আর কয়েকটি মেয়ে যাবে বাছাই করা, যারা যারা যাচ্ছে তারা তো গিয়ে পৌঁছেছেন। এবং এই শিপ্রাদি কিন্তু আমার দিদি ভাইয়ের থেকে বয়সে কিছুটা বড়, মানে অসমবয়সী বন্ধু হয় না সেরকম, কিছুটা বড়, খুব বেশি না, একটুখানি, এই ধরো বোধহয় 2-3 বছরের বড়। তো শিপ্রাদি তো বন্ধু বান্ধবীদেরকে নিয়ে প্রফেসরদের সঙ্গে মেদিনীপুরের একটি বিশেষ অঞ্চলে গেছেন এক্সকারশনে। এবারে থাকার যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা হয়েছে একটি স্কুল বাড়িতে। স্কুল বাড়ি গ্রামের, লম্বাটে এরকম, সামনে বড় উঠোন, কিছুটা দূরে গিয়ে বাথরুম, টয়লেট, এরকম কোথাও একটা স্কুল বাড়ি টাইপের একটা বিল্ডিংয়ের মধ্যে তাদের মানে ছাত্রীদের থাকার ব্যবস্থা হয়েছে। আর প্রফেসররা থাকবেন তার থেকে আর একটু দূরে আর কোনো একটা অ্যাকোমোডেশন হয়েছে তাদের জন্য। তো এখানে কয়েকটি মেয়ে থাকবে, সবাই অল্প বয়স্ক। তো প্রফেসররা কিন্তু যাওয়ার আগে বারবার করে বলেছে, এই শোনো, তোমরা খুব সাবধানে থাকবে, সানডাউনের পর কেউ বাইরে থাকবে না, প্রত্যেকে ভেতরে চলে যাবে। আর সেখানে ইলেকট্রিসিটিও নেই, সেখানে হেরিকেন লণ্ঠন, এরকম অবস্থা। অনেক দিন আগের কথা বলছি, আর একটু শীতের সময় গেছে। তো দুর্গাপুজোর পর টর এরকম একটা সময়তে। তো তখন বলছে যে তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, তোমরা একদম বেরোবে না, বিদেশ বিভূই, একদম কোনো বিপদে পড়লে এতগুলো মেয়ে তোমরা, সবচেয়ে বড় কথা, বি ভেরি কেয়ারফুল। কালকে সকালে আমরা আসার আগে একদম বেরিও না। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, বেরোবো না। তো সব ব্যবস্থা ওখানকার লোকাল লোকেরা বলেছে না না, কোনো চিন্তা নেই, আমরা দেখে রাখবো দিদিমণিদের, এখানে সেফ জায়গা, কোনো অসুবিধা নেই। তো জল টল খাবার টাবার সমস্ত কিছু হয়ে গেছে, সবাই একসঙ্গে ডিনার ফিনার করেছেন, ঘরের মধ্যে জল টল সব দিয়ে গেছে, হারিকেন দিয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে গেছে। এবারে তো প্রফেসররা বলছে যে ঠিক আছে, তাহলে আমরা এবারে আসছি, কালকে ভোর ভোর আমরা চলে আসবো, তোমরা সবাই রেডি হয়ে থাকবে, আমরা বেরোবো, অমুক অমুক জায়গা আমরা দেখতে যাব। তো ওরা তো ঠিক আছে, দরজা টরজা বন্ধ করে ওরা রয়েছে। এক কাদা মেয়ে একটা ঘরে, সে কি চুপ করে থাকা যায়? এটা অবশ্য মেয়ে ছেলের ব্যাপার না, মানে বন্ধুরা একটা মানে অল বাই দেমসেলভস একটা জায়গাতে রয়েছে, প্রফেসররা চলে গেছে, মা বাবার হাতের থেকে বাইরে 2 দিন, মানে মস্তি আর কি।
প্রচণ্ড খলখল খলখল কলকল কলকল গল্প চলছে, বিশাল গল্প চলছে। আর বিয়ে করতে 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 তো সন্ধ্যের পর থেকে ওরা কেউ বেরোয়নি, ওরা মানে ওবিডিয়েন্ট, বাধ্য মেয়েরা সব, তো কেউ বেরোয় টেরোয়নি। আর সত্যিই তো বিপজ্জনক হতে পারে, কিছু চেনে না জানে না। তো ওরা কি করেছে, ঘরের দরজা টরজা বন্ধ করে দিয়ে একটা ঘরের কোণে হারিকেন জ্বলছে, খাওয়া হয়ে গেছে, বলছে এবারে আমরা শুয়ে পড়ি। তো যে যার মতো মশারি টশারি খাটিয়ে শুয়ে পড়েছে। মশারি দরকার, কারণ মশা থাকবে গ্রামগঞ্জে। তো উঠেছে, বলছে যখন ওরা গল্প করছে, ওরা যখন ঘুমোয়নি, ছাদের ওপরে একটা খস 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 শব্দ। কিসের শব্দ রে? কি বলে, এই বিড়াল টিড়াল হাঁটছে। আর কি বলে, না না, হ্যাঁ বিড়াল হাঁটতে আবার এরকম খসখস শব্দ হয় নাকি, মানে কিছু একটা ব্রাশ করছে, বুঝেছো তো, কিছু একটা ব্রাশ করছে, খস খস করে শব্দ। তখন বলছি দাঁড়া, একটা হতে পারে যে গাছের ডাল ফাল পড়েছে, গাছের ডাল পড়ে হাওয়াতে এরকম এরকম করে দুলছে আর খস 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 করে আওয়াজ হচ্ছে। এরকম নানান রকম স্পেকুলেশনস, কিন্তু এটা না ইরিটেটিং হয়ে যাচ্ছে। মানে কনস্ট্যান্টলি যদি তোমার কানের কাছে একটা খস 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 শব্দ হতে থাকে, বিরক্তিকর লাগে না? তো ওদের মধ্যে সব দলেই দেখবে একজন কেউ একটু পান্ডা গোছের কেউ থাকে, একটু ডেয়ার ডেভিল গোছের। তো ওই মেয়েদের দলের মধ্যে একজন ছিল যে আর কি ওই আরে কিছু হবে না, ছেড়ে দে, আমি আছি, এরকম টাইপের আর কি, বেশ দিদি দিদি টাইপ। এই চল তো দেখি কি, তখন থেকে খসখস খসখস কানের পোকা নড়িয়ে দিল। তখন ওরা বলছে এই বেরোতে না করেছে, স্যার ম্যাডামরা বেরোতে না করেছে, বেরোস না। ছাদ তো এই তো গিয়ে শুধু ছাদটা দেখে চলে আসবো, ছাদে তো ওঠা যায় না, এরকম রুফ, থ্যাচড রুফ যেরকম, এরকম রুফ তো ওঠা যাবে না, আমি দূর থেকে দেখবো টর্চ মেরে কি আছে। সবাই এই যাস না, না করেছে, কি করছিস কি, বল এত ভীতু হলে চলে না, বাইরে এসছিস কেন, তবে আমাকে যেতে দে, তোদের যেতে হবে না, যা। তখন বলছে আরে না না না, চল 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 চল। এবারে দরজা খুলে সবাই ভেতরে গিয়ে টর্চ দিয়ে দেখছে, কিচ্ছু তো নেই। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার, তার ধারে কাছে কোনো গাছ নেই, মানে এমন হাইটের কোনো গাছ নেই যে গাছের ডাল এরকম এসে পড়তে পারে আনত হয়ে ছাদের ওপর, সেরকম কোনো গাছই নেই, কিচ্ছু নেই, জাস্ট ফাঁকা এরকম পরিষ্কার ছাদ রয়েছে। তখন না এই ভিতরে ঢোক, ভেতরে ঢোক, ঢোক 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 ঢোক, দরজা বন্ধ করেছে। নিশ্চয়ই কোনো বদমাইশ লোক এগুলো করছে, দেখেছে অনেক মেয়ে আছে এখানে রাতের বেলা, নিশ্চয়ই কোনো বদমাইশ লোক করছে, লোকাল কোনো লোক। একদম বেরোস না, দরজা আটকে দে, দরজা বন্ধ করে ওরা বসে আছে। বলছে আর তখন তো দেখো মোবাইল ফোন টোন নেই না, সে কবেকার কথা। বলছে মোবাইল ফোন টোন তো নেই যে ফোন করে বলবে যে স্যার এরকম হচ্ছে। তো ওরা বলছে না না না, কোনো রকমের রাতটা কাটিয়ে দিই। কিসের আওয়াজ হচ্ছে ওরা কিচ্ছু বুঝলো না, কিন্তু খসখস খসখস করে একটা আওয়াজ হয়ে গেল। এইবারে ওরা শুয়েছে, অনেক রাত অব্দি গল্প চলেছে, তো মানে 1:30 ফেটটা তো পেরিয়েই গেছে, আরামসে পেরিয়ে গেছে। তো ওরা তারপর বলছে এই না এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, দেখ সকালে উঠেই কিন্তু ভোর ভোর সব টিচারেরা এসে যাবেন, আমাদেরকে বেরোতে হবে, এখানে একটুখানি ঘুমিয়ে নিই চল। এবার সবাই শুয়েছে, শুয়ে খানিকক্ষণ পরে একটি মেয়ে বলছে আচ্ছা টয়লেটে কেউ উঠলে কিন্তু আর বাকিদেরকে ডেকে উঠবি, এটা বলা আছে যে একজন উঠলে বাকিদেরকে ডেকে উঠবি। তো ওরা কি করেছে, বোধহয় দুটো মেয়ে একটা মশারিতে এরকমভাবে বোধহয় শুয়েছে, হ্যাঁ, যে একটা মশারির নিচে দুটি মেয়ে এরকমভাবে, মানে একটা খাটে দুটি মেয়ে এরকম করে ওরা মাটিতে শুয়েছে। তো একজনের ওয়াশরুম যাবার দরকার পড়েছে, তো সঙ্গে সঙ্গে তার যে সঙ্গিনীটি যে ছিল সঙ্গে, সে বুঝেছে, সে উঠেছে, তাকে বলেছে যে টয়লেটে যাব।
আর টয়লেটে যেতে গেলে তখন এই যে হারিকেনটা রয়েছে কোণে, সেই কম আলো করে রাখা আছে কোণে, সেটাকে নিয়ে এসে আলোটাকে বাড়িয়ে হারিকেন নিয়ে যাবে। দিয়ে বলছে যে এই তুই বেশি তাড়াহুড়ো করবি না, হ্যাঁ তুই আমি যাচ্ছি তোর সঙ্গে, আমি বাইরে গিয়ে দাঁড়াবো। তখন ও বলছে আরে বাদ দে না, ওই ওই সেই মেয়েটি, ওই পান্ডা মেয়েটি, বুঝেছো তো, সেই মেয়েটি। বলছে আরে আমি চলে যাব, কোনো ব্যাপার না, তোকে দেখেছি তো। বলে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে যেতে দে, আরও কয়েকজন উঠুক, কারুর যদি ওয়াশরুমে যেতে লাগে একসঙ্গেই সব বেরোনো হবে। আর যেটা হয় না, একটা একটুখানি ডিস্টেন্সে গিয়ে তারপরে হচ্ছে ওয়াশরুমটা, সেরকম। তো মেয়েটি ওই বরাবরই ওই তরবর তরবর করতে করতেও একা বেরিয়ে চলে গেছে, গিয়ে টয়লেটে ঢুকে গেছে। পেছন পেছন সঙ্গে সঙ্গেই অবশ্য আরেকটি মেয়ে হারিকেন নিয়ে, সঙ্গে আরেকটি মেয়ে, 2-3 জন এরকম বেরিয়েছে, আরও কারুর প্রয়োজন আছে বলে একসঙ্গেই বেরোবো, এরকম করে করে ওরা সব ওয়াশরুম করে টোরে ঘরে ফিরে এসছে। কিছু হয়নি কিন্তু ওয়াশরুমে ফিরে এসছে। ফিরে এসে এইবারে যেই মেয়েটি ওই যে খুব পান্ডা টাইপের যে মেয়ে, খুব ডাকাবুকো মেয়ে, সে বলছে এই একটু আলোটা দে তো, আমার না কিরকম পাটা জ্বালা জ্বালা করছে রে, একটু আলোটা এদিকে বাড়াতো। বলে ও কি করেছে, ও পাটাকে একটা চেয়ারের উপর কিছুর ওপর তুলে হাঁটু অবধি একটুখানি কাপড়টাকে সরিয়ে দেখছে যে কি হয়েছে। ও কি দেখছে জানো, হাঁটু থেকে পায়ের গোছ অবধি 3টে এরকম লম্বা স্ক্র্যাচ মার্ক নিচ অবধি নেমে এসেছে। হাঁটু থেকে পায়ের গোছ অবধি এরকম 3টে এরকম স্ক্র্যাচ, আর সেরকম জ্বালা করছে। শোনো, বলে কি দেখ এটা হলো কি করে? বলে আমিও তো জানি না কি করে হলো। বলে ওই দেখি টিনের দরজা ফরজা, এখানে তুই যে ওই যে তুই তরবর 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 করে তুই যাস না, কারুর কথা শুনিস না, হইচই হইচই করে, ওইখানে কোথাও একটা তুই খোঁচা খেয়েছিস। আরে আমি খোঁচা খেলে আমি বুঝবো না? কি উল্টোপাল্টা কথা বলছিস তোরা, আমি খোঁচা খাইনি। না কি করে হবে, নিশ্চয়ই তুই টিনের খোঁচা খেয়েছিস কোনো পেরেক টেরেকের। বলে আরে পাগল, যদি পেরেক বা টিন আমার পায়ের উপর দিয়ে এরকম করে যায়, আমি তখনই তো করে চেঁচিয়ে উঠবো, আমার তো লাগবে তক্ষুনি। আমার কিচ্ছু হয়নি, আমি যখন বেরিয়ে আসছি তখন আমি দেখলাম আমার পাটা জ্বালা জ্বালা করছে, এবারে গিয়ে দেখছি পায়ে এরকম দাগ। তাহলে কি হলো? তাহলে কি ওই নিজেই কি নিজেকে চুলকে টুলকে ফেলেছিস নাকি? বলে তাহলে তো আগেই এটা হতো, আগেই বুঝতাম। বুঝতে পারছে না ওরা কি হলো। তো দরজা টরজা তো বন্ধ করে দিয়ে ঠিক আছে, যা যা, তারপরে অ্যান্টিসেপটিক কিছু লাগিয়ে টাগিয়ে দিয়েছে, ডেটল ফেটল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে, বলি এবার চল শুয়ে পড়ি। তো ওরা শুয়ে পড়েছে। এইবারে শিপ্রাদির পালা। শিপ্রাদিও তো এই জেগে পড়েছে, এবারে তো আবার শুয়ে, আবার তো ঘুম আসতে একটু সময় লাগে, যে রাত্রিরে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর তারপরে যদি এত কিছু হয়, হইচই চেঁচামেচি, তাকে ওষুধ লাগানো, এই সমস্ত কাণ্ড কারখানা চলে, আবার পরে ঘুম আসতে একটু সময় লাগে। তো শিপ্রাদি বলছে আমিও না এরকম শুয়ে আছি। বলে শুয়ে আছি, ঘুম আসছে না, ঘুম আসতে চাইছে না, খুব বেশিক্ষণ নয়। আবার সেই হ্যারিকেনটাকে একদম নিভন্ত করে কোণে রাখা হয়েছে, সবাই মোটামুটি বিছানায় উঠে মশারি গুঁজে ফুজে নিয়েছে, শিপ্রাদি শুয়ে আছে। বলে আমি বিশ্বাস কর, আমি শুয়ে আছি, আমি হঠাৎ করে এরকম অন্ধকারে চোখটা সয়ে যায়, আর হালকা একটা হ্যারিকেনের আলো তো আছে, খুব হালকা একটা আলো আছে। বলছে আমি কি দেখছি জানিস, আমি কিন্তু শিপ্রাদির নিজের মুখ থেকে গল্পটা শুনেছি। বলছে আমি কি দেখছি জানিস, ছাদ থেকে একটা সাদা পাজামা বা পাঞ্জাবি পরা দেহ ঝুলছে। ইম্যাজিন, ছাদ থেকে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরা দেহ ঝুলছে, মানে ছাদে তার ফাঁসটা লাগানো, কিন্তু সে ঝুলছে হচ্ছে ঠিক শিপ্রাদির মশারির পাশে। আমার এখন গুজবাম্পস হচ্ছে। শিপ্রাদি যখন আমাকে বলেছে গল্পটা, না বলছে, বলে তুই
চিন্তা করতে পারবি না, মানে অন্ধকারের মধ্যে সাদা পাজামা পাঞ্জাবি, তো পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যারিকেনের আলো আছে হালকা, চোখ সয়ে গেছে আমার আলোতে, বলে আমি পরিষ্কার দেখছি আমার মশারির পাশে একটু ওপরে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরা একটা দেহ ঝুলছে। মুখ চোখ তো আমি বুঝতে পারছি না, কিন্তু সেটা যে এরকম করে মানে ঘাটটা নিচু করে সে যে আমার দিকে দেখছে সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। বলে আমি পুরো স্তব্ধ, মানে পুরো আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, বলে আমি পুরো এরকম হয়ে গেছি, বলে আমার হাত পা নড়ছে না, বলে আমি জাস্ট ফ্রিজ করে গেছি, মানে আমার যে চোখটাও যে আমাকে বন্ধ করে নিতে হবে, বলে আমি পুরো নিয়ন্ত্রণের বাইরে তখন। মানে কয়েক মুহূর্ত, মানে সেটা যে রয়েই গেছে তা না, কয়েক মুহূর্ত ইট ওয়াজ দেয়ার, তারপরে আবার কিছু নেই। বলে আমি তখন বলে মানে কিছু বলে আমি তো তখন মানে সবাইকে ডেকে ফেকে মানে তখন হইচই আলো টালো জ্বালিয়ে, বলে এবারে তো আমরা বসে আছি, তখন তো অলরেডি ওরা অনেক রাত্রিরে শুয়েছে, তারপরে ওই পায়ের আঁচড়ের ইনসিডেন্টটা হয়েছে, তারপরে এগুলো করতে করতে তখন প্রায় ভোরের দিকে চলে এসেছে, বুঝেছো তো, মানে তখন এই 3টে 3:30 তো বেজে গেছেই, আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে তো কাক ডাকবে, পাখি ডাকবে, সূর্যদেব উঠবেন, এরকম। তো ওরা বসে কাটিয়ে দিয়েছে। পরের দিন যখন সেই প্রফেসররা এসেছেন তখন দিদি বলে না, বলে লুকোনোর কোনো ব্যাপারই নেই, বলে যে আমি এরকম দেখেছি, আমাদের এরকম এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে থাকা অসম্ভব। তখন ও এবারে যারা দেখো বাইরে অতগুলো মেয়েকে নিয়ে গেছে, তাদের তো একটা দায়িত্ব আছে, যারা ঠিক করেছিল তারা সমস্ত সেই লোকজনদেরকে ডেকে একটু বেলার দিকে বলছে কি হয়েছে ভাই বলুন তো, আমাদের মেয়েরা কালকে এত ভয় পেয়েছে, প্রথমে ওরকম খসখস করে আওয়াজ হয়েছে, এরকম হয়েছে, দেখেছে, কি ব্যাপার। এবারে কেউ না ঠিক আড়মোড় দিচ্ছে না, কেউ কিছু বলে না, না ঠিকই তো আছে, অমুক আছে তমুক আছে, এরকম বলছে। কিন্তু পরে কি অনেক চাপাচাপির পর যেটা জানা গেল সেটা হচ্ছে ওইটা যখন অপারেটিং ছিল ওই স্কুলটা, তখন কিন্তু স্কুল বাড়িটা আর খুব একটা কাজে আসে না, ওই লোকজন এলে বা কোনো অনুষ্ঠান হলে খোলা হয় এরকম। যখন স্কুল বাড়িটা চলতো সেই সময় একজন, না আর কেউ এই দৃশ্যটা অন্য মেয়েরা কিন্তু দেখেনি গো, ওইটা শিপ্রাদিই দেখেছে, এবং শিপ্রাদি যেই মুহূর্তে দেখেছে মানে শি ফ্রোজ, ও না তখন কাউকে যে ও যে পাশের বেটিকেও যে ডাকবে এটা কিন্তু সে করতে পারেনি, এটা কিন্তু দেখেছে শুধু শিপ্রাদি। কিন্তু শিপ্রাদি আমাকে ভীষণ কনফিডেন্টলি বলছে, বলে আমি পরিষ্কার দেখেছি, বলে আমি পরিষ্কার দেখেছি, বলে একটা বড় একটা পুরুষের দেহ, লম্বা চওড়া একটা পুরুষের দেহ, সাদা পাজামা সাদা পাঞ্জাবি, বলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এরকম। এবং যখন জানা মানে ওদেরকে চেপে ধরা হলো তখন বললো হ্যাঁ এই স্কুলে একজন শিক্ষক জয়েন করেন, এবং সেই শিক্ষক যেহেতু অন্য জায়গা থেকে এসেছিলেন তিনি এই বাড়িতেই থাকতেন একটা রুমে, মানে স্কুল বাড়িরই একটা রুমে তিনি থাকতেন। আর সেই ভদ্রলোক কিন্তু ওরকম সাদা পাজামা পাঞ্জাবি পরতেন, বলে তার স্বভাব ছিল তার সাদা পাজামা পাঞ্জাবি তিনি পরতেন। আর তিনি কোনো একটা কারণে জানা যায় না তিনি আত্মঘাতী হয়েছিলেন ওই কড়িবরগার থেকে ফাঁস লাগিয়ে। তখন এরা তো অবাক হয়ে গেছে, মানে এরা বলছে আপনারা জেনে মানে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা এতগুলো মেয়েকে এখানে থাকতে দিয়েছেন, বলে এদের কি হতো, এদের যদি একটা বিপদ হতো এদের মা বাবাকে আমরা কি জবাব দিতাম, বলে আপনারা জানেন, বলে না এরকম ওনাকে যে দেখা টাকা যায় হন্টন্ট করে আমরা তো অতটা জানি না,
কারণ এখানে ও রাত্রিরে খুব কম লোকই থাকে, অনুষ্ঠানের জন্য খোলা হয় আবার বন্ধ করে দেওয়া হয়। কেউ কেউ বলেছে বটে যে মাস্টার মশাইকে এরকম আমরা দেখি বা কিছু করি, কিন্তু আমরা ভাবি যে মনের ভুল হতেই পারে, বলে এতটা যে হবে আমরা সত্যি জানতাম না। তখন পরের দিনই অন্য ব্যবস্থা করা হয়, শিপ্রাদি অ্যান্ড গ্রুপ তাদেরকে নিয়ে অন্যত্র রাখা হয়, আর কোনো রকমে তারপরে ট্রিপটাকে কমপ্লিট করে ওরা ফিরে আসে। কেমন লাগলো গল্পটা বলো? নীলাঞ্জন বলেছিল আরেকটা গল্প না শুনে যেতে দেব না। দীপ্ত ভাই বলল যে ও যে যা শুনুক গে, আমি আরেকটা গল্প শুনবো। তো এই ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। এবং আমি যখন শিপ্রাদি আমাকে অতগুলো বছর পরে গল্পটা বলছে না, মানে আই কুড সি দ্য ফিয়ার ইন হার আইজ। মানে যখন গল্পটা বলছে শিপ্রাদি নিজেই না, মানে তার চোখ দেখে বা তার এরকম গায়ের লোম খাড়া হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে তিনি মানে এখনো সেইটাকে ভেবে যে ভয় পাচ্ছে, আমি তার চোখে ওই ভয়টা দেখেছিলাম। বলে তুই চিন্তা করবি না, বলে আমি এইভাবে মানে আমার এরকম ঝুলছে আমার পাশে, বললো আমি সহ্য করতে পারিনি, মানে আমি ভাবতে পারছি না। আচ্ছা মৌসুমি, গল্পটা ঠিক মতো শুনতে না পাওয়ার জন্য কোনো দুঃখ নেই, কারণ আমি তো এটাকে আপলোড করব ইউটিউবের লিঙ্কটাও আমি শেয়ার করে দেব। ইউটিউব থেকে পুরো গল্পটা পরিষ্কার করে তুমি শুনে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। একদম মধুরিমা ঠিক বলছো যে এক্সপিরিয়েন্স করাটা আরও ভয়ঙ্কর। আমরা তো পরে গল্পগুলো শুনি, কিন্তু যাদের জীবন দিয়ে গেছে তাদের কি হয় আমি সেটা ভাবি, যে যারা এগুলোকে সত্যি সত্যি ফিল করেছে তাদের সেই সময় তাদের মানসিক অবস্থাটা কি ছিল। কোনো গল্প দুঃখের, এই গল্পটাও দুঃখেরই, কারণ একজন মানুষ নিজের আত্মঘাতী হওয়া এটা তো কোনো সুখের কথা নয়, এবং সে শান্তি পায়নি, সে এখনো রয়ে গেছে, এটা তো সুখের কথা নয়, এটাও খুবই দুঃখের। কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো অসহ্য, এগুলো সহ্য করতে পারে না মানুষ, ভয় পায়, কারণ এগুলো প্রত্যেকটি অতীন্দ্রিয়। তো আজকের এই শ্রাবণ সন্ধ্যায় ঝমঝমে বৃষ্টিতে তোমাদের সঙ্গে একটা আড্ডার আসরে চলে এলাম, তোমাদের কিছু ঘটনা শোনালাম। তোমাদের কেমন লাগলো যদি আমাকে জানাও তো খুব খুশি হব। হ্যাঁ মৌসুমি, একদম আমরা ঘটনা শুনো, আমি দেখলাম অনেকেই কিন্তু অনেক কিছু গল্প আছে তাদের ঝুলিতে, অনেকের হয়তো মনে পড়ে না সঙ্গে সঙ্গে, একটা কোনো রেফারেন্স পেলে সঙ্গে সঙ্গে সেটা হয়তো মাথাতে হ্যাঁ আমিও তো শুনেছি এরকম একটা ঘটনা মনে পড়ে যায়। সবার কাছে অনুরোধ রইল যে আমাকে গল্পগুলো দিও, আর তোমরা যদি এসে বলতে পারো তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো আজকের ঝাঁপি তাহলে বন্ধ করি। আর যাবার আগে আর একটা অনুরোধ, যে আমাদের ফেসবুক গ্রুপটাকে আরেকটু জীবন্ত করার দায়িত্ব কিন্তু তোমাদের। মানে তোমরা এরকম লাইক মাইন্ডেড কোনো বন্ধু যদি তোমাদের থেকে থাকে বা আত্মীয় স্বজন, একটু শেয়ার করো, একটু গ্রুপে তাদেরকে জয়েন করতে বলো, তাহলে খুব ভালো হয়। কারণ আমার আরেকটি গ্রুপ আছে না, ঠাকুর মায়ের সংসার, ঠাকুর মায়ের সংসারে 15,000-এর ওপর মেম্বার হয়ে গেছে, কিন্তু আমরা এখানে 1,000-ও করতে পারিনি। আমাদের গল্প হলেও সত্যি ইউটিউবে অনেকে শোনেন, কিন্তু ফেসবুক গ্রুপে আমরা এখনো 1,000 ছুঁইনি, অথচ আমার ঠাকুর মায়ের সংসার কিন্তু 15,000 ক্রস করে গেছে।
যদি তোমরা আরেকটু যদি সদস্যদেরকে নিয়ে আসো নতুন, আর নিজেরাও যদি একটু ফিড দিতে থাকো, একটু খাইয়ে দাইয়ে একটু যদি মোটাসোটা করতে পারো আমাদের এই গ্রুপটাকে, তাহলে বড় খুশি হই। যে তোমাদের ওপর এই একটি অনুরোধ আমি রেখে গেলাম। আর ইউটিউবে যে বন্ধুরা শুনছো তারাও আমাদের সঙ্গে যোগ দাও না গো আমাদের ফেসবুক গ্রুপে। তাহলে হ্যাঁ, ছোট পরিবার সুখী পরিবার তো বটেই নীলাঞ্জন, কিন্তু পরিবারটা আরেকটু বাড়লে অসুবিধা কি? তো সেই জন্য আমাদের না, কিন্তু আমাদের পরিবার খুব সুখী পরিবার, এটা নিঃসন্দেহে ভীষণ সুখী পরিবার। তো আবার চলে আসবো, আমরা অনেক নতুন নতুন বক্তা রেডি হচ্ছেন আসার জন্য, তারা আসবেন তোমাদের সামনে, তারা তো তাদের অভিজ্ঞতা তোমাদেরকে বলবেন। আর একদম আমাদের হ্যাপি ফ্যামিলি। তো আজকে তাহলে আমার গল্প হলেও সত্যি পরিবারের কাছ থেকে আমি বিদায় চাইছি। আবার দেখা হবে সামনের কোনো একটি পর্বে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমাদের শুভ শক্তি, আমাদের ঠাকুর মা আমাদেরকে, আমাদের গোপাল সোনা আমাদেরকে রক্ষা করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ তবে বিদায় নিই। শুভরাত্রি।